কেমন আছো তোমরা সবাই? আমাকে কেমন শুনতে পাচ্ছ সবাই? একটু জানায় দাও তো। অডিও ভিডিও ঠিক আছে কিনা? সব ওকে? শুনতে পাচ্ছ ঠিক মতো? দেখতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে? স্ক্রিন শুনতে পাচ্ছ ঠিক মতো? এভরিথিং ফাইন? একটু জানাও। আজকে দেখবো হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশ, অতি গুরুত্বপূর্ণ লেকচার, জীবনমুখী লেকচার বলতে গেলে। হ্যাঁ, এটা পার্ট 1। এখানে 2টা লেকচার হবে আগেরটার মতোই, এবং যেসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব, চলো বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে আলোকপাত করি। একটা স্মৃতিসৌধের ছবি দেখতে পাচ্ছ, বুঝতে পারো এখানে অনেক প্রতীকী তাৎপর্যের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দেশভাগ সম্পর্কে জানবো, ভাষা আন্দোলনের সম্পর্কে জানবো, এরপরে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহগুলো জানবো, তারপরে যুক্তফ্রন্টের গঠন এবং তার 21টা দফা ছিল, তার খুব গুরুত্বপূর্ণ দফা যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। বুঝতে পারছো? এটাই হচ্ছে কথা। এবং সবশেষ আমরা আজকে শেষ পর্যন্ত 6 দফা পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। পরের পার্টে আমরা জানবো হচ্ছে এর পরবর্তী অংশ, মানে 6 দফার পরে আমাদের যে ঘটনা প্রবাহটা আছে আর কি। আগরতলা মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মুক্তিযুদ্ধের ঘটনাবলী, এসব কিছু জানবো হচ্ছে পরবর্তী লেকচারে। তো তোমরা কেমন আছো, কি অবস্থা একটু জানাও আমাকে। আর হচ্ছে আগের ক্লাসগুলো করছো কিনা একটু বলো। একদম ক্লিয়ার আছে? সৌরভ বলছে গুড। ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়াসির আরাফাত, আমরা শুরু করবো এখনই, তোমরা খুব স্লো জয়েন করতেছো দেখতেছিলাম। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে কমপক্ষে একটা শেয়ার যদি তোমরা দাও তাহলে খুব ভালো হয়, সবাই দেখতে পায়, শুনতে পায়। একটু সবার সাথে মিনিমাম একটা সবার সাথে মিলেমিশে ভাগ করে নিতে হয়। ওকে, ডান। তো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসটা অনেক তথ্যবহুল হবে, অনেক ঘটনাবহুল হবে। তোমাদেরকে অনুরোধ করবো মনোযোগ দিয়ে শুনতে, আর কোনো কিছু না বুঝলে ডেফিনেটলি ভাইয়াকে কমেন্টে জিজ্ঞেস করবা ইনশাআল্লাহ। ওকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আজকে দেখো পাকিস্তান থেকে বাংলাদেশ। তো পাকিস্তান থেকে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহটা কেমন আমরা একটু সংক্ষেপে এটা তোমাদেরকে বলতে চাই। পাকিস্তান নামের একটা রাষ্ট্র, ভারত নামের একটা রাষ্ট্র তৈরি হয়েছিল কখন? 1947 সালে। তাহলে আমরা যে কথাটাকে শুরুতে আনবো সেটা হচ্ছে দেশভাগ। এই দেশভাগ কত সালে হয়েছিল? দেশভাগ হয়েছিল 1947 সালে। আচ্ছা, এই 47-এ যখন দেশভাগ হয়েছে, কয়টা দেশ হলো? 2টা। একটু খেয়াল করি, 2টা। 1947-এ ভারত, পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তানের অংশ হয়েছি, তারপরে আমাদের সংগ্রামী যাত্রা শুরু হয়েছে, তাই তো? এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু সাল আছে, যেমন 1947, 1948, 1952, 1954, তারপরে হচ্ছে 1956, তারপরে 1958, তারপরে হচ্ছে তোমার 1962, তারপরে 1965-এর ঘটনা আমাদের পার্সপেক্টিভে আলোচনায় আছে, যদিও ঘটনাটা সরাসরি আমাদের না,
তখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, একটু রাখো এটা এই জায়গায়। তারপরে হচ্ছে 1966, তারপরে 1968 এবং 69 দুটো একসাথে একটা প্রেক্ষাপট, এরপরে 1969, এরপর 1970 এবং সবার শেষে 1971। এই প্রত্যেকটা সালের সাথে এক একটা বিশাল বিশাল ঘটনা জড়িত আছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের ধাপ। এই ধাপগুলো তোমরা কি জানো ভাই? যে সালগুলো লিখলাম, প্রত্যেকটা সালে কোন সালে কি কি ঘটনা আছে তোমরা প্রত্যেকে জানো কিনা একটু জানাই দাও তো। যারা সবগুলো ঘটনা সম্পর্কে জানো, একটু হলেও জানো যে এই সালটার সাথে ওই ঘটনাটা রিলেট করে, ভাইয়া এটা আমি জানি, যারা জানো তারা একটু আমাকে এখানে রেসপন্স করো, তারা এখানে একটু রেসপন্স করো, একটু জানাও তো যে ভাই আমি সবগুলো সাল সম্পর্কে একটু একটু করে হলেও জানি। একটু আমাকে জানাও যে ভাইয়া আমি সবগুলো ঘটনা সম্পর্কে জানি। আচ্ছা, এমন কেউ আছো? হতে পারে তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু একটু জানো, আবার হতে পারে জানো না। একজনকে পাওয়া গেছে, ইমা, ও জানে সবগুলো। একজন বলছে জানি না, হ্যাঁ, আবার অনেকে জানে না। মাহিন, আচ্ছা দেখো একটু বুঝাই দিচ্ছি সংক্ষেপে। এখানে কি হয়েছে বলো? এখানে হয়েছে দেশভাগ। আর এখানে কি হয়েছে? দেশভাগ যে বছর হয়েছে ওই বছরই ভাষা আন্দোলন নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের ঝামেলা তৈরি হয়েছে। আর জিন্নার ঢাকা সফর খুব গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য আমি 48 নিয়ে আসছি। তো আমি এখানে লিখবো হচ্ছে জিন্নার ঢাকা সফর। কেন জানো? কারণ জিন্না ঢাকা এসে বলছিল উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। পুরা পাকিস্তানের 56% মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। আর 3% থেকে 5% মানুষ, কোন জরিপেই 5%-এর উপরে আসে নাই এই ফলাফলটা। 3 থেকে 5% মানুষের ভাষা ছিল উর্দু। আর বাকি যে 39 বা 40% মানুষ আছে যা আমরা দেখি, ধরো বাকি সব মানুষ কোন ভাষায় কথা বলতো? বাকিরা পাঞ্জাবি, পশতুন, তারপরে তোমার হচ্ছে লোকাল পাকিস্তানের অনেক বেলুচ, সিন্ধি, নানান ভাষা ছিল, ওইসব ভাষায় কথা বলতো। তো টোটাল পাকিস্তানের 56% মানুষের ভাষাকে ইগনোর করে, অবহেলা করে তারা 5% মানুষের ভাষা উর্দুকে অনলি রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। এবং জিন্না সাহেব তখন কায়েদে আজম, পুরো পাকিস্তানের মানুষ তখন কায়েদে আজম বলতে অজ্ঞান, ভালোবাসার পাত্র মনে করো। পুরো পাকিস্তান জিন্নাকে তখন প্রচন্ড ভালোবাসে। তো জিন্না সাহেব ঢাকায় এসে বলে দিয়েছিলেন উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু জিন্না বোধ হয় এই পূর্ব পাকিস্তানের ছাত্রদেরকে জানতো না ঠিকঠাক মতো, যেখানকার স্টুডেন্টরা আসলে চাইলে কি করতে পারে। স্টুডেন্টরা প্রথম দিন কিছু বলে নাই। যখন সোহরাওয়ার্দী উদ্যানে জিন্না এই কথা বললেন, স্টুডেন্টরা তার সামনে থেকে উঠে চলে গেল এবং যাওয়ার সময় তাকে কংগ্রেচুলেট করার জন্য যে গেট বানানো হয়েছিল সেটাকে তারা ভাঙচুর করে। তার 3 দিন পরে যখন আবার কার্জন হলে একই কথা বললো, তারপরে নো নো বলে চিৎকার করে উঠলো। জিন্না তখন পাকিস্তানের গভর্নর জেনারেলের পদমর্যাদায় প্রতিষ্ঠিত, মানে বুঝতে পারো এটা সর্বোচ্চ পদ আর কি, প্রেসিডেন্টের মতো ওই পদটা। তো মনে করো যে রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছে আর তুমি দাঁড়ায় বললা না মানি না, ব্যাপারটা কেমন না? জিন্না খুব বিব্রত হইলেন। এগুলো 48 সালের কথা, আমরা সে সম্পর্কে আজকে জানবো ইনশাল্লাহ, এই জন্য এটাকে নিয়ে আসছি। এরপরে হচ্ছে 52, আমরা জানি ভাষা আন্দোলন, এটা হচ্ছে 52 সালের কথা। এরপরে 54তে হলো যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট গঠন হয়েছিল 53 সালে, আর নির্বাচনটা হয়েছিল 54 সালে। 56তে হয়েছিল পাকিস্তানের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। 58তে হয়েছিল আইয়ুবের সামরিক শাসন। সামরিক শাসন জারি করেছিল প্রকৃতপক্ষে ইস্কান্দার মির্জা। এটা আইয়ুব আইসা কন্টিনিউ করে। আমরা এটাকে এভাবেও নিতে পারি যে আইয়ুবের ক্ষমতা দখল, এমনিও রাখতে পারি আইয়ুবের ক্ষমতা দখল। আইয়ুব একটা বড় অধ্যায় পাকিস্তান পিরিয়ডে, বুঝতে পারো 11 বছর তিনি ক্ষমতায় ছিলেন। 58 সাল থেকে 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিশাল 11 বছর জোর করে ক্ষমতা দখল করেছিলেন আইয়ুব খান। 62 সাল তোমরা ম্যাক্সিমাম মানুষ হয়তোবা জানো না, এটা ছিল শিক্ষা আন্দোলন। এই শিক্ষা আন্দোলনের বিশাল তাৎপর্য আছে, 1 মিনিট পরে ভাই তোমাদের বলবো। এরপরে আসো 65 সাল, পাক ভারত যুদ্ধ। পাক ভারত, তখন ভারত আর পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, পাক ভারত যুদ্ধ। এই যুদ্ধটা পাকিস্তানের হিস্ট্রিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 66 সালে হয়েছিল 6 দফা। 68-69 দুটো মিলে হচ্ছে তোমার আগরতলা মামলা। আগরতলা মামলা। আর 69-এ হয়েছিল গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে আগরতলা মামলা প্রত্যাহার হয় আর আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। 1970-এ ছিল হচ্ছে একটা ঐতিহাসিক নির্বাচন,
আর 71 সালে ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ। এই হচ্ছে সালগুলো সম্পর্কে যদি তোমাকে আমি সংক্ষিপ্ত একটা পরিচয় দেই আর কি। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে আজকে আস্তে আস্তে জানবো একে একে বিস্তারিত জেনে আমরা আগাবো 47 থেকে 66 পর্যন্ত আজকে আমাদের আলোচনার টার্গেট ইনশাআল্লাহ। তার মাঝে প্রচুর ঘটনা আছে, ঘটনার সাথে ঘটনার মালা। ইতিহাস আসলে মালার মতো, তোমাদেরকে ভাইয়া প্রথম লেকচারে বলছি, ইতিহাস হচ্ছে মালা। জিকে মানে হচ্ছে মালা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক থাকবে, একটা একটাকে জন্ম দিবে। কিভাবে জন্ম দিল সেই প্রসেসটা বুঝতে হয়। আমরা অনেক সময় প্রসেস না বুঝে তথ্যকে ধরে মুখস্থ করার চেষ্টা করি, এটা ভুল সিস্টেম। বুঝছো কিনা? ওকে, ডান। এখন আসো, আমরা দেখতে পাচ্ছি এখানে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের 7টা ধাপ আছে। তোমাদের ক্যামেরায় কেমন যাচ্ছে, কতখানি ক্লিয়ার আমি শিওর না, কিন্তু আমার এখানে যে ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি ট্যাবে একদম মানে ভালো আছে, চমৎকার দেখাচ্ছে। এই যে এটা সব থেকে বড় সামনেরটা। 1, 2, 3, 4, 5, 6, 7, ওই যে পেছনে 7, 7 নম্বর। আমরা যখন স্মৃতিসৌধকে সামনে থেকে দেখি তো এটা সামনে পড়বে, কিন্তু যখন তুমি পাশ থেকে দেখবা তখন দেখবা এটা প্রকৃতপক্ষে 7টা স্তম্ভ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে আস্তে আস্তে উপরের দিকে আসছে। বুঝছো? এখন মনিরুল ইসলাম এটার ইয়ে করছেন, ডিজাইন করছেন। এটার মধ্যে একটা প্রতীকী তাৎপর্য আছে, এটা মাথায় রাখবা। আমাদের যতগুলো স্থাপনা আছে এরকম, স্মৃতিসৌধ, শহীদ মিনার, তারপর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ যেটা, তারপরে হচ্ছে ধরো অপরাজেয় বাংলা, জাগ্রত চৌরঙ্গী, যতগুলো এই টাইপের স্থাপনা আছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত বা বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে যেগুলো রিফ্লেক্ট করে, প্রত্যেকটার প্রতীকী তাৎপর্য আছে। এটা একটা প্রতীকী তাৎপর্য আছে, সেটা কি? সেটা হলো 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত আমাদের এই স্বাধীনতা আন্দোলনের 7টা গুরুত্বপূর্ণ ধাপ এই 7টা স্তম্ভের মাধ্যমে ফুটায় তোলা হয়েছে। 7টা গুরুত্বপূর্ণ ধাপ কোনগুলো? এগুলো সবই আমাদের জন্য ধাপ, প্রত্যেকটাই ধাপ। এখন আমি 7টা লিখি নাই, বেশি লিখছি। 7টা ধাপ যেগুলো 7 রকমের অ্যাচিভমেন্ট বা অর্জন, যেগুলো আমাদের জাতীয় জীবনের অর্জনকে অনেক বেশি সমৃদ্ধ করছে। সেই ধাপগুলো কি আসলে তোমাদেরকে জানাই দিচ্ছি। একটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, একটা হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্ট, একটা হচ্ছে 1956 সালের শাসনতন্ত্র বা সংবিধান যেখানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায়, একটা হচ্ছে 1962 সালের শিক্ষা আন্দোলন। শিক্ষা আন্দোলন হলো আমাদের বিরুদ্ধে একটা বৈষম্যমূলক শিক্ষানীতি করতে চেয়েছিল আইয়ুবের সরকার। যে শিক্ষানীতিতে তারা বলছিল এটা যে শিক্ষা এমন কোনো জিনিস না, এমন কোনো পণ্য না যে তুমি চাইলে ফ্রিতে পাইতে পারো। অর্থাৎ শিক্ষাকে অবৈতনিক করা হবে না। শিক্ষা কিছু পলিসি করা হয়েছিল আমাদের সাধারণ মানুষের বিপক্ষে যায় এরকম। তো আমরা বললাম, প্রতিবাদ করলাম যে রাষ্ট্র নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং তার বেনিফিশিয়ারি হবে রাষ্ট্র। তাই না? আমাদের বাবা মা আমাদেরকে যে বড় করছে, আমাদেরকে বাবা মা বলছে যে টাকা দাও নাহলে ভাত দিব না, এমন কিছু? জনগণের জন্য রাষ্ট্র তো হচ্ছে এরকম, তাই না? জনগণ তার রাষ্ট্রকে কি করবে? সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। কারণ সব মানুষ জন্মগতভাবে কিছুই জানে না শুরুর দিকে। একটা থিওরি আছে, সেটা হচ্ছে আমরা জন্মগতভাবে বোকা, গাধা হই, অ্যাস হই, বোকা। তারপর এডুকেশন এবং ট্রেনিং যুক্ত করলে আমরা হই অ্যাসেট। বুঝছো? মানুষ কি কেউ কোনো কিছু শিখে পৃথিবীতে আসে? না তো। তারপরে তাকে এডুকেশন এবং ট্রেনিং নিতে হয়, তারপরে সে হয়ে যায় অ্যাসেট। তো সাধারণ মানুষ যখন নাগরিক হিসাবে আসে তখন তাকে সুনাগরিকে কার্যকর নাগরিকে রূপান্তর করা রাষ্ট্রের দায়িত্ব। এখন রাষ্ট্র যদি বলে আমি তোমার কাছ থেকে ট্যাক্স নিব ঠিক, কিন্তু সেই টাকা আমি তোমার জন্য ব্যয় করব না, এটা কেমন কথা হইলো বলো? আমি তোমার কাছ থেকে ট্যাক্স নিব, এটা সত্য, কিন্তু আমি তোমার উন্নয়নের জন্য সে টাকা ব্যয় করব না। তুমি আমার কাছ থেকে শিক্ষা নিবা, বিনিময়ে টাকা দিবা। এটা কি মানা যায়? তো আমরা তার প্রতিবাদ করেছি। ওটা ছিল শিক্ষা আন্দোলন। এবং এমন আন্দোলন ছিল এটা, 17 সেপ্টেম্বর তো রক্ত দিয়েছে আমাদের ছেলেরা। এবং আল্টিমেটলি আইয়ুব সেই পলিসি চেঞ্জ করতে বাধ্য হয়। এটা আমাদের অর্জন, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের গৌরবজনক অধ্যায়। বুঝতে পারছো কথাটা? এরপরে হচ্ছে 1966 সালের 6 দফা, দেন হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6। আর তারপরে হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। এই যে 7 ধাপ, 1, 2, 3, 4, 5, 6, 7, ভাষা আন্দোলন থেকে শুরু করে ক্রমান্বয়ে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত। স্মৃতিসৌধের প্রতীকী তাৎপর্য এটা। আমাদের 7টা বড় বড় অ্যাচিভমেন্ট, আমরা আন্দোলন, আমরা যেগুলো অর্জন করছি এই 23-24 বছরের হিস্ট্রিতে, সেগুলোকে আমরা স্মৃতিসৌধের মাধ্যমে প্রকাশ করছি। বুঝছো? এবং এটার একটা নাম আছে, সম্মিলিত প্রয়াস। 30 লাখ শহীদের রক্তকে আমরা স্মরণ করেছি এটার মাধ্যমে। বুঝছো কিনা বলো? ডান? সাউন্ডের কি অবস্থা?
এগুলো কিছু টেকনিক্যাল বিষয় আছে, আমাদের টিম আছে, তারা কাজ করতেছে, তোমরা ইনশাল্লাহ সবই ঠিকঠাক পেয়ে যাবা। বুঝতে পারছো এভরিবডি? এখন সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার? দেন আসো, পরীক্ষা কবে থেকে শুরু হবে? শুরু হবে পরীক্ষা একদিনই হবে, 6 ডিসেম্বর। বুঝছো, সারা দেশে হবে। তোমরা ওকে, সাউন্ড ডান, থ্যাংক ইউ। এখন আসো, আমরা স্মৃতিসৌধের প্রতীকী তাৎপর্য জানলাম, আমাদের ঘটনাবহুল সময় সেগুলোর সাথেও পরিচিত হইলাম, সেগুলো বিস্তারিত জানবো আমরা। দেশভাগ, আসো দেশভাগটা একটু দেখি। কত সালে হইল? 47 সালে হইল। 47-এর কখন? 1947 সাল। 14 আগস্ট হইল পাকিস্তান, এবং 15 আগস্ট হইল ইন্ডিয়া। এটা কিন্তু আগের রাত পরের রাত, আগের দিন পরের দিনের ব্যাপার না, এটা এক রাতের ঘটনা, 12টার আগে 12টার পরে, এটুকুই, আর কিছু না। বুঝছো, একই রাতের ঘটনা, 12টার আগে 12টার পরে। যদি মনে করো আগের দিন পরের দিন হয়েছে, ঘটনা এরকম না, একটা রাতের ব্যাপার। ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে বুঝবা। এখানে আমরা 3-4 জন মানুষের নাম একটু পাশাপাশি স্মরণ করতে চাই। একজন হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। আমরা তোমাদেরকে গত ক্লাসে ওই পর্যন্ত নিয়েছিলাম যে দেশটা ভাগ হয়ে যাবে। 1937 সালে নির্বাচন শুরু হয়েছিল, স্বায়ত্তশাসন, এবং 3টে ইলেকশন হয়েছিল। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, এবং তৃতীয় মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওনার সময় দেশ ভাগ হয়, ওইখানে গিয়ে থামছিলাম। এখন দেশটা ভাগ হচ্ছে। তো লর্ড মাউন্ট ব্যাটেন উনি ছিলেন তখন ব্রিটিশদের সর্বশেষ বড়লাট। আর সিরিল রেডক্লিফ, এই ভিলেনকে আমাদের একটু মনে রাখতে হবে। সিরিল রেডক্লিফ ও কি করছিল? ও যেটা করছে সেটা হচ্ছে ও সীমানা তৈরি করছিল। অর্থাৎ মনে করো এটা সবটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ। তো ভারতীয় উপমহাদেশের মধ্যে তখন 2টা দেশ হয়েছে, 2টা দেশের আবার 3টা পার্ট হয়েছে। তো এই জায়গায় যেটা ছিল এটাও পাকিস্তান, আবার এই জায়গায় যেটা ছিল ধরো এটাও পাকিস্তান। এটা ছিল তোমার ওয়েস্ট পাকিস্তান, এটা ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান, আর মাঝখানে কি ছিল? ইন্ডিয়া। তো এই যে সীমানাটা যে টানলো, কোন কোন জায়গাটা হবে সীমারেখা যিনি টানছেন তার নামই হচ্ছে সিরিল রেডক্লিফ বা রেডক্লিফ। আমরা এখন দেখবা বিভিন্ন সময় যখন পড়ি যে ভারত বাংলাদেশের যে সীমানা রেখা, এটার নাম হচ্ছে রেডক্লিফ লাইন। কেন রেডক্লিফ লাইন আমরা বলি? আমরা বলি রেডক্লিফ এই লাইনটা আঁকাইছিলেন, এবং এই লাইনটা আঁকানোর ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। গত ক্লাসে ভাইয়া তোমাদেরকে ভোলাগঞ্জ জাফলং বিছনা গান্ধীর ঘটনাও শোনাইছি, তাই না? ওখানে গেলে দেখা যায় যে পাহাড়টা ওদের, আর ঢালু সমতল জায়গাটা, পানিতে ভাসা জায়গাটা হচ্ছে আমাদের। সীমানা ওইভাবে গেছে আর কি, এই জন্য সে একটা ভিলেন। এবং এমনও হয়েছে, ধরো একটা বাড়ির উঠানের উপর দিয়ে চলে গেছে সীমানা, অক্ষাংশ দ্রাঘিমাংশ হিসেবে সে যেভাবে টানছে, পরে বাস্তবায়ন করতে গিয়ে দেখা গেল সীমানা চলে গেছে বাড়ির উঠান দিয়া। এখন বাড়ির খাওয়া দাওয়ার ঘর পড়ে গেছে বাংলাদেশে, আর বাথরুম পড়ে গেছে ইন্ডিয়াতে। এখন পাবলিক বাংলাদেশে খায়, ইন্ডিয়াতে যায় হলো পায়খানা করে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এবং এটা নিয়ে সিনেমা পর্যন্ত হয়েছে অনেকগুলো। তোমরা চাইলে দেখতে পারো, দেশভাগ নিয়ে ছবি হয়েছে, চিত্তা নদীর পাড়ে দেখতে পারো। রাজকাহিনী হয়েছে কয়েক বছর আগে। দেশভাগ প্রচণ্ড পরবর্তী সময়ে দাঙ্গার জন্ম দিছে। তারপরে তোমার হচ্ছে মানুষ আমাদের ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাইছিল ওই সময়টায়, প্রচণ্ড অবর্ণনীয় কষ্ট তৈরি করছিল, ছিটমহল তৈরি হয়েছিল। সেগুলো তোমরা আস্তে আস্তে বড় হলে সবই জানবা। এরপরে আরেকজন নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ সাহেবের কাছে পাকিস্তানের স্বাধীনতা বুঝিয়ে দেওয়া হয়। আরেকজন মানুষ হচ্ছে জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরুর কাছে ভারতের স্বাধীনতা বুঝিয়ে দেওয়া হয়। তাহলে এখন দেশভাগের সাথে 4জন মানুষের নাম কিভাবে জড়িত এটা বুঝছো কিনা বলো তো? এখানে 4জনকে আমরা কিভাবে রিলেট করব? লর্ড মাউন্ট ব্যাটেন, উনি ব্রিটিশদের পক্ষ থেকে স্বাধীনতা বুঝিয়ে দিয়েছেন। উনি হচ্ছেন গার্ডিয়ান, স্বাধীনতা অর্পণকারী। আর সীমারেখা আঁকাই দেয়, এটা বাংলাদেশ বা এটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা তৈরি করেছিলেন যিনি, তার নাম রেডক্লিফ। উনি একজন মানচিত্র বিশেষজ্ঞ ছিলেন। আর মোহাম্মদ আলী জিন্নাহ, তার কাছে পাকিস্তানের স্বাধীনতা বুঝিয়ে দেওয়া হয়, যে নেন আপনি পাকিস্তান বুঝে নেন। আর জওহরলাল নেহেরু, তার কাছে ভারতের স্বাধীনতা বুঝিয়ে দেওয়া হয়। এটা ঘটনা ঘটে হচ্ছে দিল্লিতে। কথা কি বুঝছো? দেশভাগ সম্পর্কে এই জায়গায় ভাইয়া যা যা আলোচনা করলাম এটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাই দিবা, রেসপন্স করবা।
আশিক বলছে আমি জাফলং গেছি স্যার, আর সীমানাটা দেখেছি। হ্যাঁ, খুব কষ্ট লাগে। আমাদের উদ্ভাসের কালচারে তো আমরা কেউ কাউকে স্যার বলি না, আমরা সবার সবাইকে ভাই বলি। বুঝতে পারছো, যাতে করে স্টুডেন্টরা সহজে আমাদের প্রশ্ন করতে পারে। এই জন্য আমরা তোমাদেরকে এই স্বাধীনতাটা দিই আর কি। আমরা প্রশ্ন করতে উৎসাহিত করি অফলাইনে অনলাইনে। আমাদের অফলাইন ক্লাসে অফলাইন প্রোগ্রামে যারা ক্লাস করে ভর্তিছে তাদেরকে জিজ্ঞেস করো। আমরা খুব ভালোবাসি যে কালচারগুলো, তার মধ্যে একটা হচ্ছে স্টুডেন্ট প্রশ্ন করবে, এটা আমরা খুব চাই। সো এটা আমার মনে হয়, আমাদের মনে হয়েছে আর কি, আমরা ক্লোজ একটা জায়গা প্র্যাকটিস করতে পারি। ওই জন্য আমরা সাধারণত সবাই সবাইকে ভাই বলি। বুঝছো? অ্যান্ড দেন আসো পরবর্তী অংশে চলে যাবো, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। দেশ যখন ভাগ হইল, ভাষা নিয়ে প্রথমবার পাকিস্তানের মধ্যে ঝামেলা হইল। মনে রাখো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পাকিস্তানের দুই অংশের মধ্যে প্রথম ঝামেলা হয়েছিল কি নিয়ে, উত্তর হবে ভাষা নিয়ে। এমনকি যখন পাকিস্তান তৈরি হয় নাই, পাকিস্তান তৈরি হবে, সে প্রসেস তৈরি হলো, তখনই ভাষা নিয়ে ঝামেলা হয়ে গেল। কিভাবে? যে নবগঠিত যে পাকিস্তানটা হবে, এটার রাষ্ট্রভাষা কি হবে। তা আমরা বললাম রাষ্ট্রভাষা বাংলা হবে, ওরা বললো উর্দু হবে। আমরা এক পর্যায়ে বললাম যে ঠিক আছে, উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা বাংলাকে রাখতে হবে। খুব ভালো মতো বুঝবা কথাটা। আমাদের বাংলায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো কত পার্সেন্ট মানুষ? 56% মানুষ। আর উর্দুতে কথা বলতো তখন 3 থেকে 5, এর উপরে কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। এখন তারা এই 3 থেকে 5% মানুষের যে ভাষা, এটাকে রাষ্ট্রভাষা করতে চাইছে। শুধু তাই না, তারা বলছে এটা একমাত্র রাষ্ট্রভাষা হবে। আমাদের আপত্তি কিন্তু উর্দুর উপরে ছিল না। ভালো মতো বুঝো, আমরা কিন্তু কখনোই বলিনি উর্দুকে বাদ দিয়ে দাও, এটাকে রাষ্ট্রভাষা মানি না, আমরা বলি নাই। আমরা বলছিলাম যে উর্দু থাকলে থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের আপত্তি ছিল একমাত্রর উপরে। আমরা বলেছিলাম উর্দুর পাশাপাশি বাংলাকে রাখলেই চলবে। কত নিরীহ, কত সুন্দর, কত যৌক্তিক একটা দাবি। অর্থাৎ 56% মানুষ যে ভাষায় কথা বলে, তাদের তো রাইট আছে এটা বলার যে আমাদেরটা একমাত্র রাষ্ট্রভাষা হবে। বাট আমরা এটা না বলে বলছি উর্দু হোক, অসুবিধা নাই, উর্দুর পাশাপাশি বাংলা থাকলেই চলবে। কিন্তু তারা বলছে না, বাংলা রাষ্ট্রভাষা হইতে পারবে না, উর্দু হবে। কারণগুলো কি? উর্দু কেন রাষ্ট্রভাষা হবে? অত্যন্ত হাস্যকর কিছু কারণ ছিল। আসলে কারণগুলো তো তোমাদেরকে জানাই। প্রথম কারণ বলছে ধর্মীয় ইস্যু। এটাকে দিয়ে অনেক হাজার হাজার কারণ বানায় ফেলাইছে। বুঝতে পারছো? এই ধর্মীয় ইস্যু থেকে বাদ বাকি সব কারণগুলো তারা বের করছে। যেমন বলছে যে বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। তাদের লজিক ছিল এটা। বাংলা হিন্দুদের ভাষা কেন? কয় বাংলা ভাষার প্রচুর শব্দ আসছে সংস্কৃত থেকে, সংস্কৃত হিন্দুদের ধর্মীয় ভাষা, এই জন্য বাংলা হিন্দুদের ভাষা। আর উর্দু আরবি বর্ণমালায় লেখা হয়, এই জন্য উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা। কি যুক্তি! অথচ তারা ভুলেই গেল যে হিন্দুর ভাষা, মুসলমানের ভাষা, এই টাইপের কোনো কথাবার্তা হয় না। প্রত্যেকটা ধর্মের ভাষা আছে। আমরা জানি আমাদের মুসলমানদের ধর্মের ভাষা আরবি, কবরের ভাষা, হাসুরের ভাষা, মিজানের ভাষা আরবি। তাই বলে বাংলা ভাষা হিন্দুর ভাষা, মুসলমানের ভাষা হইতে পারবে না, এটা তো কথা না। যেটা বঙ্গবাণী কবিতা 19 পড়ছো না, যে দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। মানুষ যেখানেই থাকুক, যে দেশের মানুষ হোক, যে ভাষায় কথা বলুক, সৃষ্টিকর্তা সেই ভাষা বোঝেন। তারপরে কোরআন শরীফে সূরা আর রহমানের মধ্যে আসছে, আল্লাহ বলছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মুখে ভাষা দিয়েছেন। তাহলে আল্লাহ নিজে বলতেছেন কোরআন শরীফে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং আল্লাহ তার মুখে ভাষা দিয়েছেন। তাহলে আমার মুখে বাংলা দিয়েছেন আল্লাহ, তার মুখে উর্দু দিয়েছেন আল্লাহ। অথচ তারা ভাষাকে ভাগ করে ফেলাইলো, বললো বাংলা হিন্দুর ভাষা, এটা বাদ, ধর্মীয় ইস্যু তুললো, তারপরে বললো এটা উর্দু আরবি বর্ণমালা লেখা হয়, ইত্যাদি ইত্যাদি। এমনকি পরবর্তীতে তারা রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত নিষিদ্ধ করছিল। বাংলা ভাষাকে এক পর্যায়ে তারা আরবি বর্ণমালা লেখার প্রস্তাবও দিছিল। অদ্ভুত সব কথাবার্তা তারা বলছে ওই সময়টায়। এখন দেশ হইল দেখো 1947 সালের 14 আগস্ট পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। ভালো মতো দেখো, ওই বছর 1947 সালের 2 সেপ্টেম্বর, অর্থাৎ 16-17 দিন পরে একটা প্রতিষ্ঠানের জন্ম হয় ঢাকাতে, একটা সংগঠন, ওটার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। ভালো করে খেয়াল করো, এই কথাটা থেকে জিকেতে প্রচুর কোশ্চেন হয় অ্যাডমিশনে। তোমাদের একাডেমিকও এটা প্রচুর দরকারি জিনিস, তোমরা জানো, আর আমাদের পরীক্ষার জন্য তো বটেই। তো তমুদ্দুন মজলিস নামে একটা সংগঠন তৈরি করা হয়, কারণ আমরা বুঝতে পারছিলাম সাংগঠনিক সিস্টেম ব্যতীত, সাংগঠনিক আন্দোলন ছাড়া আমরা আমাদের ভাষার দাবি আদায় করতে পারবো না। আমরা বুঝতে পারছিলাম এটা। এই জন্য দেশভাগ হওয়ার অল্প কিছুদিনের মধ্যে, আধা মাসেরও কম সময়ের ব্যবধানে, আমরা ধরো আধা মাসই, আমরা এখানে 14 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর, অর্ধ মাসের মধ্যে আমরা তমুদ্দুন মজলিস নামে একটা সাংস্কৃতিক সংগঠনের জন্ম দিয়েছিলাম।
এবং এই সাংস্কৃতিক সংগঠনটা যিনি করেছিলেন তার নাম হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, তোমরা জানো। এবং এই প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে একটা পুস্তিকাও প্রকাশ করা হয়েছিল লজিক দিয়ে। তো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন, আমরা উত্তর দেব সাংস্কৃতিক সংগঠন। যদি প্রশ্ন হয় তমদ্দুন কোন ভাষার শব্দ, মনে রাখো তমদ্দুন আরবি ভাষার শব্দ, এটা পরীক্ষা আসতে পারে। এবং আরবির এই তমদ্দুন কথার অর্থই হচ্ছে সংস্কৃতি। কথা কি বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কেমনে তৈরি হয়েছে। পাকিস্তান যখন হয়েছে, নবগঠিত পাকিস্তানে প্রথম যেটা নিয়ে ঝামেলা হয়েছে সেটা হচ্ছে ভাষা। আমরা কিছু বলি নাই, তারা বলছে যে বাংলা হবে না, অনলি উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। আমরা বলেছি না, অনলি টনলি না, উর্দু হোক, তার পাশাপাশি বাংলা থাকলেও চলবে। এই হলো ঝামেলা, ওখান থেকে শুরু হয়েছিল সবকিছু। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু রেসপন্স করো তো, জানাই দাও তো ভাইকে। এক ভাইয়া বলছো যে 29 নভেম্বর তো ছিল, এটা 6 ডিসেম্বর হবে। হ্যাঁ, তোমাদের ভালোর জন্য নিয়ে গেছি। হুমায়রা তাহসিন বলছো ভাইয়া 1 সেপ্টেম্বর পড়েছি। হ্যাঁ, আমিও পড়েছি বিভিন্ন জায়গায় আগের বইগুলোতে 1 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর নিয়ে এটা নিয়ে এক ধরনের ছোটোখাটো কন্ট্রাডিকশন আছে, বুঝছো? তবে এটার ভালো উত্তর যেটা সেটা হচ্ছে 2 সেপ্টেম্বর। তমদ্দুন মজলিসের ভালো উত্তর যেটা সেটা কত সেপ্টেম্বর? 2 সেপ্টেম্বর। কথা ক্লিয়ার? ওকে, এরপরে আসো স্বরাজ মানে কি? স্বরাজ মানে হচ্ছে নিজেদের রাজ, নিজেদের শাসন। সমানে নিয়েছে, রাজ মানে নিজের রাজা, নিজের শাসনকে স্বরাজ বলা হয়। এরপরে আসো আমরা ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহের সাথে পরিচিত হব। এখানে তোমরা সুন্দর সুন্দর শহীদ মিনার দেখতে পাচ্ছ। এবার আসো আমরা শহীদ মিনারের প্রতীকী তাৎপর্য নিয়ে কথা বলবো। 47-এ দেশভাগ হয়েছে, ঝামেলা হয়েছে। 48-এ জিন্না সাহেব ঢাকায় আসবেন, সেটা আমরা এখন জানবো এই ঘটনা প্রবাহের ভিতর দিয়ে। শহীদ মিনারের প্রতীকী তাৎপর্য আছে, আমরা স্মৃতিসৌধের প্রতীকী তাৎপর্য জানলাম। এটার প্রতীকী তাৎপর্য জানো এমন কেউ আছো এখানে? জানলে ইয়েস বলো, না জানলে নো বলো। একটু শুনি তো। মানে শহীদ মিনারের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? যারা জানো তারা হ্যাঁ বলে দাও এখানে এসে। ইয়েস ইয়েস বলে দিবা, না জানলে না বলবা। 1948 তো হবে তমদ্দুন মজলিস। সেজান শাহরিয়ার, না ভাইয়া, তমদ্দুন মজলিস 1947। তুমি ভুল বলতেছো। শহীদ মিনারের প্রতীকী তাৎপর্য জানো? ওকে, নাদিয়া বলছি ইয়েস, থ্যাংক ইউ। তাজনুর তিশা, দারুণ। পাঁচজন শহীদকে? না, পাঁচজন শহীদকে না। আচ্ছা ঠিক আছে ভাই, বলে দিচ্ছি। দেখো, এদিকে তাকায় থাকো। এই যে পাশের দুইটা স্তম্ভ দেখো, 1 2 3 4, 2 2 4, এই চারটা স্তম্ভ দেখো সোজা। আর মাঝখানে যেটা আছে দেখো একটু বড়, আর সামনের দিকে একটু হেলানো। তোমরা তো জানোই কেন্দ্রীয় শহীদ মিনার, শহীদ মিনারের অনেকগুলো নকশা আছে, বাট এটা তো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা ঢাকা মেডিকেলের আউটডোরের সামনে যেটা। তো সামনেটা যেটা, এটা এরকম একটু এরকম হেলানো দেখবা। হ্যাঁ, আমার হাতের দিকে তাকো, একটু ছোট হেলানো। এটার প্রতীকী তাৎপর্য হচ্ছে দুপাশে দাঁড়িয়ে আছে আন্দোলনরত অন্যায়ের সামনে মাথা নত না করা সন্তানেরা, আর মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছেন মায়ের প্রতীক। সন্তানদের নিয়ে প্রার্থনারত মা, সন্তানদের নিয়ে প্রার্থনারত মা। প্রার্থনারত মা মানে মা মাথাটা কিছুটা ঝুঁকিয়ে রাখছেন। কথা বুঝছো? এটা হচ্ছে এটার প্রতীক। তাহলে যেটা পাশে আছে এটা হচ্ছে বুক চিতিয়ে লড়াই করা, 21 মানে মাথা নত না করা, এই চেতনার সংগ্রামী সন্তানদের প্রতীক, ভাষা আন্দোলনকারী ভাষা শহীদদের প্রতীক, আর তাদের নিয়ে প্রার্থনারত মা। মাঝখানে যেটা আছে এটা তার প্রতীক। আর নব সূর্য নতুন দিনকে মিন করে, এটা আমরা জানি। কথা বুঝতে পারছো কি? মা ও সন্তান বলেছো সুমন, থ্যাংক ইউ। তোমরা তো আসলেই ভালো জানো, অনেকেই চমৎকার চমৎকার অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসো এই ঘটনা প্রবাহ নিয়ে কথা বলি। 1948 দুঃখজনক, হাস্যকর, যেভাবেই বলো, যেদিক থেকে দেখো, 19 মার্চ জিন্না সাহেব ঢাকায় আসলেন। তার পূর্ব নির্ধারিত সফর ছিল এটা। তো জিন্না সাহেব ঢাকায় আসলে তাকে আগে থেকে বোঝানো হয়েছিল, এবং তাকে তিনি আসলেও তারে বলা হয়েছে যে আপনি তো অনেক পপুলার,
আপনি এক কাজ করেন, আপনি যদি বলে দেন যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে, তাহলে এখানকার মানুষ এটা এক বাক্যে মেনে নেবে। ভাষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এটা সমাধান করার ক্ষমতা সাধারণের হাতে নাই, আপনার হাতে আছে। কারণ মুসলিম লীগের পাকিস্তান কায়েম করার পেছনে মুসলিম লীগের অবদান, আর মুসলিম লীগের সিনিয়র নেতা, বর্ষিয়ান নেতা, দুই পাকিস্তানের দুই অংশের সবথেকে পপুলার নেতা তখন জিন্না, ওনাকে কায়েদে আজম বলা হচ্ছে ওই সময়টাতে। তো জিন্না সাহেব আপনি যদি বলে দেন, তাইলে এই বাংলার মানুষ মেনে নেবে যে উর্দুই রাষ্ট্রভাষা। অনেক সময় এমন হয় না, ধরো যে আমরা কোনো প্রস্তাবে রাজি না, কিছু একটা ধরো এমন হয় যে আমরা করতে চাচ্ছি না বা রাজি না, তখন মুরব্বীদের দিয়ে আমাদেরকে সুপারিশ করা হয়। খেয়াল করে দেখবা যে এটা তুমি করে ফেলো বা হয়ে যাক না। অনেক সময় দেখবো মেয়েরা বিয়ে করতে রাজি হচ্ছে না, তখন বলা হয়, বড় মামা বিদেশ থেকে ফোন দেয় যে পাত্রটা ভালো, আমি সব জানি, আম্মু তুমি বিয়েটা করে ফেলার, তোমার জন্য আমি আইফোনের লেটেস্ট ভার্সন পাঠাচ্ছি। তো মামার কথা আর ফেলতে পারে না ভাগ্নি, হয় কি না এরকম ব্যাপারটা অনেকটা এমন আর কি। আমরা উর্দুকে মানতে চাচ্ছি না, জিন্না সাহেবকে দিয়ে বলানো হবে যাতে করে আমরা মেনে নেই। কিন্তু ওই যে বললাম, তারা বাঙালি ছাত্রদের চিনে না, এই দেশের স্টুডেন্টরা কি করতে পারে এটা তো আমরা তখনই প্রমাণ দিছি। কথা বুঝছো? তো 19শে মার্চ জিন্না সাহেব ঢাকায় আসলেন, এবং তার 3 দিন পরে 21শে মার্চ, এবং তারও 22, 23, 24, আরও 3 দিন পরে 24শে মার্চ, এই 2 দিন জিন্না সাহেব ভাষণ দেন। আর এদিন জিন্না, মোহাম্মদ আলী জিন্না, উনি কোথায় আসেন? উনি ঢাকায় আসেন। ভালো মতো বুঝো, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই ঘটনাটা একটু বিস্তারিত আসছে, সেটা তোমাদেরকে আমি একটু জানাবো, তোমাদের জেনে রাখা উচিত। আমাদের বাঙালিদের মধ্যে কেমন ঝামেলা ছিল তখন। এ পাশের পূর্ব পাকিস্তানের বাঙালি নেতাদের অনেকে মোহাম্মদ আলী জিন্নাকে যায় বলল, আপনি বলেন। জিন্না প্রথমে বলছে যে মানুষ হয়তো এই কথাটা মানবে না, আমি বলতে পারবো কিন্তু মানুষ হয়তো মানবে না, কারণ এত মানুষ বাংলার পক্ষে, 56% উর্দুর পক্ষে কথা বলা মানুষ কম, হয়তো নাও মানতে পারে, মানুষ হয়তো মানবে না। কিন্তু তারা বলছে আপনি বললে মেনে যাবে। তো জিন্না বলছে ঠিক আছে আমি বলবো। তো জিন্না প্রথমবার যখন বললো 21শে মার্চ, ছেলেরা রেসকোর্সের যে ময়দান, মানে সোহরাওয়ার্দী উদ্যান, ওখান থেকে তার সামনে থেকে উঠে চলে গেল, তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য বড় গেট বানানো হয়েছিল, সেটাকে তারা ভাঙচুর করে চলে গেল। তো পাকিস্তানি লোক তো সহজে মাথায় বুদ্ধি খেলে না হয়তো। 3 দিন পরে আবার কার্জন হলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন হচ্ছিল, ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে ওই একই কথা আবার বললেন, এই হলো ভেজাল, উর্দু, অনলি উর্দু shall be the state language of Pakistan। তোমরা অনেকে বলবা ভাই এটার উইল হবে না। হ্যাঁ উইল হবে, বাট তখন তো ব্রিটিশ স্ট্যান্ডার্ড শেল চলতো, উইল তারপরে প্রতিষ্ঠা হয়েছে আমাদের ভাষায়, আমাদের এখানে আসছে, তখন ছিল শেল। উর্দু, অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথা বলার সাথে সাথে ছেলেবেলা দাঁড়ায় বলছে মানি না, নো। এবং তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন, বিব্রতকর অবস্থায় পড়ে যান, তারপর নিজেকে সামলে নিয়ে আবার বক্তব্য শুরু করেন এবং শেষ করেন। ভাষা আন্দোলন নিয়ে বা ভাষার প্রশ্নে যে ঝামেলাটা শুরু হয়েছিল পাকিস্তান সৃষ্টির আগে, পাকিস্তান তৈরি হওয়ার পরেও যে ঝামেলাটা চলছিল, সেই ঝামেলাটা বলতে পারো একেবারে প্রকাশ্যে চলে আসে 1948 সালের এই ঘটনার মধ্য দিয়ে। কারণ পাকিস্তানের আলংকরিকভাবে সর্বোচ্চ নেতা যিনি, তিনি বলছেন এটা হবে, আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দ্বারাই বলছে মানি না, একেবারে মনে করো যে মুখোমুখি অবস্থা। এরপর থেকে এটা আলোচনার টেবিল আর থাকে নাই, এটা চলে আসছে আন্দোলনে। আর আন্দোলনের এই যে বিষয়টা চূড়ান্ত মীমাংসাটা হয়ে গেছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি। কথা কি বুঝছো? মাঝখানে নানান কাহিনী, নানানগুলো স্টেপ, অনেক ঝামেলা, অনেক হরতাল, অনেক মিটিং, অনেক মিছিল, অনেক ঘটনা ঘটছে, কিন্তু আমরা ছাড় দেই নাই। এবং 1952 সালের 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় কারফিউ জারি করা হয়। কখনো কখনো শুনে রাখো কথাটা, এগুলো শুনলে প্রয়োজনীয় সময়ে মাথায় রেখো, কখনো কখনো আইন না মানাই হচ্ছে ঠিক। আবার আমার কথা শুনে বলো না কাউসার ভাই বলছে কোনো কোনো সময় আইন না মানতে, সব জায়গায় আবার এটা অ্যাপ্লাই করে দিও না, তাহলে ঝামেলা আছে। ক্ষেত্র বুঝে করা লাগবে তো, বুঝো নাই? তুমি একটা কাজ করতেছো, কখনো কখনো হয় কাজ ভালো, কিন্তু পারপাস ভালো হওয়া সত্ত্বেও রেজাল্ট খারাপ আসে, এমন হয়। তো এখন আমি বললাম যে কখনো কখনো কাউসার ভাই বলছে যে কোনো কোনো সময় আইন না মানাই হচ্ছে ঠিক, মানে সব জায়গায় করবা এটা না তো। তো 20 ফেব্রুয়ারি যখন ঢাকায় কারফিউ দেওয়া হইলো, মানে পরের দিনকে বেরোইতে পারবে না,
মানুষ মিটিং মিছিল করা তো দূরের কথা, টার্গেট ছিল যেন মিটিং মিছিল না হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন মেডিকেলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবাই একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা আগামীকাল কারফিউ ভাঙবো, আমরা ভায়োলেট করব। কথা বুঝছো? অন্যায়কে তুমি যদি মেনে নাও তাহলে তো শেষ হয়ে গেলে, তুমি তো কৃতদাস হয়ে গেলে। ওই যে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কৃতদাস থেকে যাবে মানে সে অন্যের অধীনে থাকবে, আর কৃতদাস না থাকা মানে হচ্ছে মুক্ত হওয়া। মুক্তির পূর্ব শর্ত হচ্ছে কবিতা, কবিতা মানে এখানে সংগ্রাম। বুঝতে পারছো কথাটা? তো ছেলেরা সিদ্ধান্ত নিল কালকে আমরা এই 144 কারফিউ এসব আমরা মানবো না, আমরা রাস্তায় নামবো, আমরা মিছিল করব, 8-10 জনের ছোট ছোট দল হব, দল হয়ে আমরা স্লোগান দিব। আমরা ছোট দল থাকবো যাতে করে বেশি মানুষকে অ্যারেস্ট করতে না পারে, পুলিশ তো নিশ্চিত ধরপাকড় করবে, কম যেন করে। এই সিদ্ধান্ত হয়েছে 20 ফেব্রুয়ারি রাতের বেলা। এখন তুমি আমারে বোঝাও, ওই দিন যদি আমরা বলতাম যে না কারফিউ দিছে, কালকে পুলিশ থাকতে পারে, আর্মি থাকতে পারে, আমাদেরকে ধরতে পারে, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা নামবো না, তাহলে ভাষা আন্দোলনও হয় না, ভাষার দাবি প্রতিষ্ঠাও হয় না, আমাদের ইতিহাসের এই সোনালী অধ্যায়টা তৈরি হয় না। বুঝতে পারছো? এই জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমি এটা বলেছি। এই অর্থে বলেছি কখনো কখনো আইন না মানাই হচ্ছে ঠিক। মানে আমি এটা মিন করি নাই যে তুমি রাস্তায় ট্রাফিক দাঁড়ায় আছে তুমি তার উপর দিয়ে গাড়ি চালাই দিবা, কথা উল্টা বুঝলে চলবে? ওকে, ওয়াও, তোমরা চমৎকার চমৎকার তথ্য দিচ্ছ এখানে, ভেরি গুড। তারপরে আসো, তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন স্টুডেন্টরা রাস্তায় নামলো, পুলিশ সেখানে গুলি করলো। গুলি করলে কি হইলো? আমরা হারাইলাম আমাদের বাঙালি সন্তানদের, আমরা যাদের নাম জানি, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না যারা, ওরা অনেকে। এখান থেকে তোমাকে 3-4টা জিনিস ভালো করে জেনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি, একটু দেখো। প্রথমত ভাষা শহীদ যারা, তারা কারা, এই তাদেরকে জানতে হবে। আর একটা তথ্য প্রায় সময় আসে যে কতদিন হয়েছিল গোলাগুলি, মনে রাখবা ঢাকায় তখন গোলাগুলি হয়েছিল 4 দিন। আমরা অনেকে এটা জানি না, আমরা মনে করি ওই একদিন বুঝি হয়েছিল, না, গোলাগুলি হয়েছিল মূলত 4 দিন, 21, 22, 23, 24। কারণ ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ যে ছেলেটা, ওর নাম ওহিউল্লাহ। ওহিউল্লাহ 10-11 বছর বয়সী একটা ছেলে, স্কুলে পড়তো, স্কুল ড্রেস পরা ছিল, গুলি খেয়ে মারা গেছিল নবাবপুরে, শেষ দিন মারা গেছিল সে, বুঝতে পারছো, 24 তারিখে। এবং ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ। বুঝতে পারছো ভাষা শহীদদের পরিচয়, এবং এই ওহিউল্লাহর কথা মাথায় রাখো। এখান থেকে পরবর্তীতে বাংলাদেশে একটা বড় ধরনের সাংস্কৃতিক বিপ্লব হয়, আমাদের সংস্কৃতির ভিতরে ভাষা আন্দোলন এবং তৎসংশ্লিষ্ট ঘটনা ঢুকে পড়ে। আমাদের সাহিত্যে তখন কবর নাটক থেকে শুরু করে আরেক ফাল্গুন উপন্যাস থেকে শুরু করে স্মৃতিস্তম্ভ কবিতা, স্মৃতির মিনার কবিতা, এরকম প্রচুর লেখালেখি হইতে থাকে। অর্থাৎ ভাষা আন্দোলন আমাদের মধ্যে একটা বড় ধরনের চেতনার জোয়ার বয়ে দেয়। এই জন্য বলা হয় যে ভাষা আন্দোলন হচ্ছে আমাদের প্রথম জাতীয়তাবাদী আন্দোলন। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে যদি জাতি হিসাবে ঐক্য গড়ে ওঠে, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ একটা মানসিক ধারণা বা চেতনার নাম। জাতীয়তাবাদ দেখা যায় না, জাতীয়তাবাদ দেখা যায় না, ধরাও যায় না। একটা জাতির মধ্যে মানসিক যে ধারণা, ঐক্যবদ্ধ হওয়ার যে ধারণা, সেই ধারণার নাম জাতীয়তাবাদ। একটা ঐক্যবদ্ধ জনসমষ্টিকে বলা হচ্ছে জাতি। আর জাতি যেই সেন্সে বা যে আইডিয়ার দ্বারা ঐক্যবদ্ধ হলো, সেই আইডিয়াটা একত্র থাকার যে মানসিকতার ধারণা, ওই ধারণার নাম হচ্ছে জাতীয়তাবাদ। 1952 সালের ভাষা আন্দোলন আমাদেরকে প্রথমবার দেখাইলো চোখে আঙ্গুল দিয়ে, যেখানে হিন্দু মুসলমান ধর্মে আলাদা মানুষ আছে সত্য, কিন্তু তারা যে বাঙালি এবং তাদের মধ্যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐক্যের বেশ কিছু জায়গায় মিল আছে। এবং আর যাই হোক, পশ্চিম পাকিস্তানিদের সাথে তাদের যায় না, এটা আমরা প্রথমবার ফিল করলাম 1952-তে। এই জন্য দেখবা এটাকে আমাদের প্রথম জাতীয়তাবাদী আন্দোলন বলা হয়। এখন আমরা যে তাদের থেকে আসলে সেপারেট, আমাদের সংসার যে বেশি দিন টিকবে না, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যুক্ত ফ্রন্টের নির্বাচন, যুক্ত ফ্রন্টের গঠন এবং তৎপরবর্তী ঘটনা। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা বলো, একটু জানাই দাও। বুঝতে পারছো? একজন বলছে ভাইয়া বিমূর্ত, হ্যাঁ, জাতীয়তাবাদ একটা বিমূর্ত ধারণা,
এটা দেখা যায় না, বিমূর্ত মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা আইডিয়া, একটা মানসিক চেতনার নাম, ঐক্যবদ্ধ থাকবার একটা অনুভূতির নাম, এটাকে বলা হয় জাতীয়তাবাদ। এক্স্যাক্টলি, চমৎকার। তারপরে আসো আমার ভাই রক্তের রাঙা 21শে ফেব্রুয়ারি, ইয়েস, আমার ভাই রক্তের রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এটাও তো আমাদের ভাষা আন্দোলনেরই ফসল, ঠিক না? ওকে, ডান। এখন আসো যুক্ত ফ্রন্ট। যুক্ত ফ্রন্ট কি এটা জানো কিনা বলো তো? যুক্ত ফ্রন্ট তোমরা সবাই হয়তো বলবা এটা একটা রাজনৈতিক জোট, কিন্তু পলিটিক্সে একটা রাজনৈতিক জোট কাজ করে কিভাবে এটা জানো? শহীদদের নাম বলেন নাই তো? কে বললো বলি নাই? সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল, ওহিউল্লাহ, এরপর আমরা বলছি নাম না যারা অনেকে। বুঝতে পারছো? তোমরা যদি জাতীয় জাদুঘরে যাও শাহবাগে, তাহলে দেখবা জাতীয় জাদুঘরের 2 তলা বা 3 তলায় উত্তর পূর্ব কোণে ভাষা আন্দোলনের একজন শহীদ, তার নাম হচ্ছে শফিউর, যিনি হাইকোর্টের কেরানি ছিলেন, যার বাবাকে দিয়ে শহীদ মিনার প্রথমবার উদ্বোধন করানো হয়। তার শার্ট এবং একটা কোট ওখানে ঝোলানো আছে, তার গায়ে এটা ছিল, ঠিক এইখানে গুলিটা লাগছিল, দেখলেই বুঝবা। শার্টের রক্তটা একদম কালো হয়ে আছে, ওইটা আমাদের জাতীয় জাদুঘরে আছে। বুঝছো? আলোচনা তো অনেক, তো কতটা করব বলো? তোমার জন্য যেটা প্রাসঙ্গিক শুধু সেদিকে নিয়ে যাচ্ছি। জাতীয়তাবাদ বললে আরো একবার রিপিট করলে ভালো হয় ভাই। জাতীয়তাবাদ একটা ধারণার নাম। একটা জাতি যে ঐক্যবদ্ধ থাকে তাদের মধ্যে কিছু মিল থাকে, কিছু চেতনাগত ঐক্য থাকে। বুঝতে পারছো? তো একটা দেশের জাতি যে চেতনাগত মিলের কারণে একত্র থাকে, সেই চেতনাটার নাম, সে মানসিক আইডিয়াটাকে বলা হয় জাতীয়তাবাদ। জাতি তো একটা ঐক্যবদ্ধ জনসমষ্টি, এটা তো বুঝো। তো এই জনসমষ্টি যে চেতনার কারণে ঐক্যবদ্ধ অবস্থায় থাকে, ওই চেতনা বা মানসিক ধারণাটাকে জাতীয়তাবাদ বলা হয়। ওকে, এখন যুক্তফ্রন্ট বা রাজনৈতিক জোট আসলে কি? জোট হলো, ধরো বিপরীত ধর্মী কিছু দল, এখানে 10টা দল, ওখানে 8টা দল একত্র হইলো। এই 10টা দলের উদ্দেশ্য হচ্ছে 8টা দলকে হারায় দেওয়া। ওই 8টা দলের উদ্দেশ্য হচ্ছে 10টা দলকে হারায় দেওয়া। এটা কিভাবে হয়? প্রশ্ন, এটা কিভাবে হয়? ধরো আমি যাদের সাথে জোট করছি, আমি তাদেরকে বলবো আমরা সবাই মিলে একজোট হইলাম, এখন যেখানে আমার বেশি জনপ্রিয়তা সেখানে আমিই দাঁড়াবো, আপনারা কেউ দাঁড়ায়েন না। আপনাদের সবার ভোটাররা আমাকে ভোট দিয়ে দিবে। আর আপনার যেখানে জনপ্রিয়তা সেখানে আপনি দাঁড়ান, বেশি জনপ্রিয়তা যেখানে, আমাদের বাকি ভোটাররা আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ ধরো 4টা দল মিলে যদি জোট হয়, তাহলে যে আসনে ওই 4 দলের মধ্য থেকে যে দলের জনপ্রিয়তা বেশি সে কেবল দাঁড়াবে, বাকি 3 দল তাকে ভোট দিয়ে দেবে। এইটা হচ্ছে, ধরো 10টা দল মিলে যদি জোট হয়, 10 দলের ভোট এক প্রার্থীকে দেওয়া, কারণ একজন প্রার্থী 10 দলের পক্ষ থেকে দাঁড়ায়। আমাদের যুক্তফ্রন্ট ছিল ওই রকমের সিস্টেম। আমরা যুক্তফ্রন্ট তৈরি করেছিলাম এই কারণে যে পাকিস্তানের যে দল তখন মুসলিম লীগ, তারা যেন পূর্ব পাকিস্তানে আধিপত্য বিস্তার করতে না পারে। যেহেতু পাকিস্তান একটা প্রদেশ ছিল, আসো প্রদেশ কি এটা না বুঝলে যুক্তফ্রন্ট কেন তৈরি করলাম তার মাহাত্ম্য তুমি কোনোদিনও বুঝবা না। পাকিস্তান ছিল তখন একটা প্রাদেশিক কান্ট্রি বা একটা ফেডারেশন। এখন এই ফেডারেশন যদি বুঝতে পারো যুক্তফ্রন্ট কেন হয়েছিল এটা বুঝবা, আদারওয়াইজ কোনোদিন তুমি যুক্তফ্রন্টের তৈরি হওয়ার ঘটনা বুঝবা না। ধরো এটা একটা পুরাট একটা রাষ্ট্র, এখন এটার ভিতরে আলাদা আলাদা রাজ্য আছে, এটা একটা রাজ্য, এটা একটা, এটা একটা, এটা একটা, মনে করো এটা আর একটা, এইখানে হলো ধরো 2টা, এই এ বি সি ডি ই এফ জি, এই প্রত্যেকটা আলাদা আলাদা প্রদেশ। লাইক ইউএসএ, ইন্ডিয়া, এরা ইউএসএ তে 50টা প্রদেশ আছে বা রাজ্য আছে। আমরা যে ইউএসএ কে ভাঙি তখন কি বলি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখো এই যে ইউনাইটেড মানে যুক্ত হয়ে যাওয়া, স্টেটস মানে রাজ্য বা রাষ্ট্রসমূহ, অফ আমেরিকা। তো আমেরিকা এখানে রাষ্ট্রের নাম হিসেবে আসে নাই ভাইয়া, আমেরিকা এখানে একটা অঞ্চলের নাম। অর্থাৎ আমেরিকা অঞ্চলের যুক্ত হয়ে যাওয়া রাজ্য বা রাষ্ট্রসমূহ, এটা কি মিন করে? ভারতে আমরা বলছি 28টা রাজ্য আছে বা প্রদেশ আছে, এটা কি মিন করে? একটা ফেডারেশনে এরকম আলাদা আলাদা প্রদেশ থাকে বা রাজ্য থাকে। প্রদেশগুলো স্বাধীন হয় শাসনতান্ত্রিক ক্ষেত্রে, কিন্তু সার্বভৌম হয় না। তাদের 2 লেয়ারের সরকার থাকে। প্রাদেশিক সরকারটা কেন্দ্রীয় সরকারের উপরে ডিপেন্ড করে। বুঝছো কিনা? তাহলে ফেডারেশন হওয়ার প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে সরকার হবে 2টা, একটা হবে প্রাদেশিক, প্রদেশে থাকবে এক ধরনের সরকার, আর একটা হবে কেন্দ্রীয় সরকার।
তাইলে এটা হচ্ছে প্রথম কথা, যে ফেডারেশনের সরকারের দুটো লেয়ার হয়। ইন্ডিয়াতে যেমন দেখো নরেন্দ্র মোদী পুরা ভারতের প্রধানমন্ত্রী, আবার দেখো পশ্চিমবঙ্গ যিনি চালান তার নাম মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু ওনাকে নিয়ে হয়। কিন্তু মমতা ব্যানার্জি চাইলে কি নেপালের সাথে যুদ্ধ করতে পারবে? এই ক্ষমতা কিন্তু তার নাই। পশ্চিমবঙ্গ রাজ্যটা কিভাবে পরিচালনা করবেন এটা মমতা ব্যানার্জির এখতিয়ার। কিন্তু পুরা ভারত বিশ্বের সাথে কার সাথে যুদ্ধ করবে, কার সাথে বাণিজ্য করবে, কার সাথে ফরেন পলিসি কিভাবে মেনটেন করবে, এটা কেন্দ্রীয় সরকারের কাজ। এই প্রদেশের সরকারগুলো কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকে, অর্থাৎ প্রদেশের সরকারগুলো শাসনতন্ত্রের ক্ষেত্রে স্বাধীন কিন্তু সার্বভৌম না। যেমন যুক্তরাষ্ট্র, ওখানে এরকম 50টা যে রাজ্য আছে, 50টা রাজ্যে 50টা গভর্নর আছে। প্রত্যেকে আবার কেন্দ্রীয় যে প্রেসিডেন্ট থাকবে, যেমন কিছুদিন পরে ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন, 50 রাজ্যের 50 জন গভর্নর ট্রাম্পের প্রতি অভয় করবে, অনুগত থাকবে। এটার নাম হচ্ছে ফেডারেশন। বলো ফেডারেশন বুঝছো কিনা? ফেডারেশন বুঝতে যুক্ত ফ্রন্ট বুঝবা, আদারওয়াইজ কোনো লাভ নাই। পড়তেছো সারা জীবন ধরে তো মুখস্থই করছো, কিন্তু দেখো কনসেপ্টে এখনো গোলমাল আছে। ঠিক বলছি কিনা বলো? ইয়েস, গুড, থ্যাংক ইউ। এখন আমরা যেহেতু ওই সময়টায় পাকিস্তানের অংশ হিসাবে একটা প্রদেশে ছিলাম, এরকম আরো প্রদেশ ছিল, তো আমরা বলেছি আমাদের যে পূর্ব পাকিস্তান, খুব খেয়াল করো, এই পূর্ব পাকিস্তান তখন একটা প্রদেশ। এই পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের একটা প্রদেশ, যেহেতু পাকিস্তান ফেডারেশন একটা লেয়ারে। এখন বলো তো আমরা কি চাইতে পারি না যে আমাদের প্রদেশটা আমাদের কিছু লোক দিয়ে শাসিত হোক? পূর্ব পাকিস্তান তো আমাদের। এখন এখানে যদি পশ্চিম পাকিস্তানের আইসা এই প্রদেশের সরকার গঠন করে, কেমন লাগবে? খারাপ লাগবে না? তখন আমরা পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই মিলে বলছে চলো আমরা এক হয়ে যাই, আমরা জোট করে ফেলি। তাতে করে পশ্চিম পাকিস্তানের যে দল, বিশেষত মুসলিম লীগ, তারা এখানে সুবিধা করতে পারবে না। তাহলে আমাদেরটা আমাদের কাছে শাসনতান্ত্রিকভাবে থাকবে, প্রদেশও আমাদের, সরকারও আমাদের, আমরা আমাদের শাসন করব। পশ্চিমের পাকিস্তানের অংশ আমরা, তবে তারা শাসনতন্ত্রের ক্ষেত্রে আমাদের উপরে আর দাদাগিরি করতে পারবে না। এই চিন্তা থেকে আমরা যুক্ত ফ্রন্ট তৈরি করি। কারণ অনেকে বলতেছো যে ভাইয়া দল কি 4টা ছিল না 5টা ছিল? তোমার মতো আমিও এটা নিয়ে এরকম আমারও অনেক প্রশ্ন আছে, 4টা না 5টা। দল আসলে ছিল 5টা, পরবর্তীতে যোগ হয়েছিল একটা খেলাফতে রাব্বানি, কিন্তু মূল দল নির্বাচন পর্যন্ত 4টাই ছিল। একটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, যেটা পরবর্তীতে আওয়ামী লীগ নামকরণ হয় 55 সালে, আরেকটা শেরে বাংলার কৃষক শ্রমিক পার্টি, আরেকটা হচ্ছে তোমার মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম, এবং হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল। এই 4টা দল ছিল, পরে যুক্ত হয়েছিল খেলাফতে রব্বানি। কথা বুঝছো? সো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই। এখন কথা হচ্ছে যুক্ত ফ্রন্ট জিনিসটা বুঝছো কিনা? আমি দলগুলো তোমার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দলগুলো কি ছিল বলো? দলগুলো ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, তারপরে ছিল হচ্ছে কৃষক শ্রমিক পার্টি। আওয়ামী মুসলিম লীগের নেতা তখন হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, সরি, আওয়ামী মুসলিম লীগের নেতা হচ্ছে মৌলানা ভাসানী, আর কৃষক শ্রমিক পার্টির নেতা হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। তারপরে হচ্ছে তোমার গণতন্ত্রী দল, এটার নেতা যিনি ছিলেন তার নাম হাজী মোহাম্মদ দানেশ। আর শেষে যেটা ছিল সেটা হচ্ছে নেজামে ইসলাম, নিজামে ইসলামের নেতা ছিল মৌলানা মোহাম্মদ আতাহার আলী। আর শেষে যেটা যুক্ত হয়েছিল লাস্টে আইসা, ওটার নাম হচ্ছে খেলাফতে রাব্বানি। এই জন্য খেলাফতে রাব্বানিকে অনেক জায়গায় লেখে না, 4টাই লেখে। এটা হচ্ছে মূল কাহিনী আর কি। তো এখানে গণতন্ত্রী দলের যিনি প্রতিষ্ঠাতা হাজী দানেশ, তার সম্পর্কে তোমাদেরকে একটা ছোট্ট তথ্য আমি দিতে চাই। এই তথ্যটা একটু রেয়ার ইনফরমেশন, হয়তো সব জায়গায় তুমি পাবা না। হাজী দানেশ কে ছিলেন জানো? হাজী দানেশ হচ্ছেন উত্তরবঙ্গ, অর্থাৎ রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, ওই এলাকা, ভারতের তখন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পুরো এলাকা, ওই এলাকায় 1940 সালে একটা বড় আন্দোলন হয়েছিল। তোমার নাম শুনছো তেভাগা আন্দোলনের? এই তেভাগা আন্দোলনের মূল নেতা ছিল হচ্ছে হাজী দানেশ। অথচ আমরা তেভাগা আন্দোলনের
নাম শুনলেই আমাদের মাথায় আসে ইলামিত্র এই নামটা, কারণ বিভিন্ন পরীক্ষায় ইলামিত্রকে দিয়ে প্রশ্ন আসছে। পুরা আন্দোলনের জনক আইডিয়া বিপ্লবী হলেন হাজী মোহাম্মদ দানেশ। আর চাঁপাইনবাবগঞ্জের নাচল নামে একটা ছোট্ট এলাকায় ইলামিত্র তখন আন্দোলন করেছিলেন হাজী দানেশের হয়ে। তো ওই সময় 1940, 1939, 41 ওই সময়টা একজন মহিলা নেতৃত্ব দিয়েছেন এমন আন্দোলনের অবশ্যই প্রশংসার দাবি রাখে, তার প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু মূল আন্দোলনের যিনি মূল নায়ক, পুরা নায়ক, তার নামকে হাইড করার কোনো মানে হয় না, বুঝতে পারছো? তো তেবাগ আন্দোলন কি এবার ওরকে প্রশ্ন করবা হয়তো বা। তেবাগ আন্দোলনের মূল থিম ছিল জমির ফসল 3 ভাগে ভাগ হবে, 1 ভাগ জমির মালিক পাবে, 2 ভাগ কৃষক পাবে। কারণ এর আগে জমির ফসল 2 ভাগে ভাগ হইতো, তো 2 ভাগে ভাগ হইলে অর্ধেক পাইতো কৃষক, অর্ধেক পাইতো জমির মালিক। তো জমির মালিক কোনো কিছুই করতো না, হুদাই অর্ধেক নিয়ে যেত। আর কৃষক এত কিছু শ্রম দিল, পরিশ্রম দিল, তারপরে যে ফসল ফলাইলো পাইলো অর্ধেক, ওই অর্ধেক আবার দেখা গেছে মহাজনের সুদ মিটাই দিকে আর কিছু নাই। তখন হাজী দানেশ বলেন এটা হইতে পারে না, 3 ভাগে ভাগ হবে, 1 ভাগ মালিক পাবে, 2 ভাগ কৃষক পাবে। এটার নামই তেভাগ আন্দোলন। উনারই একটা দল ছিল গণতন্ত্রী দল, বুঝতে পারছো? তাহলে আওয়ামী মুসলিম লীগ, এটা সভাপতি তখন মৌলানা ভাসানী, তারপরে কৃষক শ্রমিক পার্টি শেরে বাংলা ফজলুল হক, গণতন্ত্রী দল হাজী মোহাম্মদ দানেশ, নেজামে ইসলাম, এটার নেতা ছিলেন তখন মৌলানা আতাহার আলী। এই হলো যুক্তফ্রন্ট। এবং মজার বিষয় হচ্ছে যুক্তফ্রন্টের তখন একটা সব দল তাদের আলাদা আলাদা প্রতীককে বাদ দিয়ে তারা বলছে আমরা সবাই এক প্রতীকে নির্বাচন করব, সেটা হচ্ছে নৌকা। এই প্রতীকে তারা নির্বাচন করলে যুক্তফ্রন্ট আলটিমেটলি জিতে। কেমন ভাবে জিতে আসো একটু জানি যুক্তফ্রন্ট কেমন ভাবে জিতে। যুক্তফ্রন্টের দফা দফাগুলোর আগে একটু বলে দিই যুক্তফ্রন্টের গঠন, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। গঠন, এই যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত হয় 14 নভেম্বর 1953 সাল। আর গঠন যেটা, এটা হলো 4 ডিসেম্বর 1953 সাল। আর যুক্তফ্রন্টের যেটা নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে 8 থেকে 12 মার্চ 1954 সাল। আমরা কিন্তু যুক্তফ্রন্ট বলতেই সবাই 54 বুঝে ফেলি। এখন পরীক্ষায় যদি প্রশ্ন হয় যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়েছিল, অনেকেই ভুল করার সম্ভাবনা আছে, 54 দিয়ে আসবা, ভুল করো না কিন্তু। যুক্তফ্রন্ট গঠন করবার সিদ্ধান্ত হয় 14 নভেম্বর 1953, গঠন হয়েছিল 4 ডিসেম্বর 1953, আর নির্বাচন ছিল তার পরের বছর মার্চে, ভোট হয়েছিল 8 থেকে 12 মার্চ পর্যন্ত 1954। এই যুক্তফ্রন্টের 3টা তথ্য একটু মাথায় রেখো ভাই, কাজে দিবে, বহু জায়গায় কাজে দিবে। এখন এই যে যুক্তফ্রন্ট নির্বাচনে বাজিমাত করলো, আমরা যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল সম্পর্কে একটু জানবো। এই যে এখানে গেলে এই যেখানে ফলাফল দিয়ে রাখছি, তুমি খুব তাজ্জব হবা। এখন এই যে বাজিমাত করলো কিভাবে করলো, যুক্তফ্রন্টের 21টা দফা ছিল, 21টা দফা বা ধরো প্রতিশ্রুতি। নির্বাচনে মানুষ বলে না যে আমি যদি জিতে যাই তাহলে এটা দিব ওইটা দিব, এই টাইপের প্রতিশ্রুতি থাকে না থাকে না? আওয়াজ দিয়ে বলো, থাকে? বুঝছো? হ্যাঁ, একজন বলছে যে ভাই ইশতেহার, এই যে চমৎকার, দিস ইজ শুভ, ওর নাম এখানে আছে। তুমি যেভাবে মনে রাখতে পারো, দেখো মনে রাখার জন্য তুমি তোমার আলাদা আলাদা কৌশল অবলম্বন করতে পারো। কথা হচ্ছে মনে রাখা। তুমি কেমনে মনে রাখবা ইশতেহার, প্রতিশ্রুতি, ওয়াদা, বা আমরা এটা করে দেব, ইত্যাদি ইত্যাদি। তো যুক্তফ্রন্ট এরকম 21টা দফা দিয়েছিল। যুক্তফ্রন্ট বুঝতে পারছিল পূর্ব বাংলা মানুষ কি চায়। মানুষের পালস বুঝে তুমি যদি কথা বলতে পারো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। একটা বাস্তব উদাহরণ দিই, তোমরা তো বড় হইছো, তোমরা এটা বুঝবা। এবছর দেখো কামালা হ্যারিস পরাজিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা বলতেছি যে ডোনাল্ড ট্রাম্প মাথাওয়ালা মানুষ, কি বলে কি না, এরকম অনেক সময় দেখবা মিডিয়াতে আলোচনা আছে। সে যখন জিতলো অদ্ভুতভাবে সে নাচানাচি করে সেটাকে সেলিব্রেটও করলো। কোয়েশ্চেন হলো ট্রাম্প কেন এভাবে জিতলেন, আর ক্ষমতায় থাকা একটা দল তারা কেন হারলো? তুমি যদি এই দুই দলের ইশতেহারগুলো, এজেন্ডাগুলো দেখো তুমি বুঝে যাবা। কামালা হ্যারিস বলছে জলবায়ু পরিবর্তন করবে, অধিকার, লিঙ্গ বৈষম্য, মানবাধিকার, এসব কথা বলছে।
আর ট্রাম্প বলছে আমি ইউএস এর ইকোনমিকে পুনর্গঠন করে দেখাবো। আপনি অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় আছেন, সেটাকে আমি আবার রিফর্ম করব, আপনাকে আমি এমন জায়গায় পৌঁছাই দিব আপনার টাকার সমস্যা থাকবে না। কারণ পাবলিক তো বোঝা টাকা। তুমি যদি তারা জলবায়ু বোঝাও, সম অধিকার, লিঙ্গ বৈষম্য, এসব উচ্চমার্গীয় থট পাবলিক কেমনে বুঝবে? সে তো এগুলো মানার জন্য রেডি না। কিন্তু ট্রাম্প বলছে যে আমি আমেরিকাকে আবার আগের আমেরিকা বানাবো, আমি গ্রেট বানাবো, ফাইন্যান্সিয়াল এমন কিছু সংস্কার আমি করব যার দ্বারা আপনি আপনার সেই ফর্ম আবার ফিরে পাবেন। পাবলিক তারা ভোট দিয়ে জিতাই দিছে, তাও কেমন জয়। যুক্তফ্রন্ট এই কাজটাই করছিল মারাত্মকভাবে। তারা পূর্ব বাংলা মানুষের যে পালস আছে তারা বুঝতে পারছিল। এখন বলো তো পূর্ব বাংলার মানুষের পালস কি হইতে পারে, 21 দফা এমন কি কি আনতে পারে তারা? দেখি এবার তোমরা বলো যে যুক্তফ্রন্ট কি বলতে পারে যার জন্য পূর্ব বাংলার সব মানুষ তাদেরকে বুকে টেনে নিবে। তোমরা জাস্ট দু একটা আমাকে জানাবা, যার যেটা মনে আছে। হ্যাঁ আমি বলবো সুমন, এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এমন কি কথা যে কথাগুলো বলে তারা সবার মন জয় করে ফেলেছে? নিশ্চয়ই আমাদের সবার মনের কথা বলছিল। 21 দফার প্রণেতা আবুল মনসুর আহমেদ, ডেফিনেটলি আমার দেখা রাজনীতির 50 বছর একটা বই আছে না, ওই বইয়ের রাইটার যিনি আবুল মনসুর আহমেদ, উনি 21টা দফা লিখেছিলেন। এটা যুক্তফ্রন্টের সবার সম্মিলিত চিন্তার ভাবনারই ফসল ছিল, কিন্তু মূল আইডিয়া ছিল ওনার, আবুল মনসুর আহমেদের। একজন বলছে ভাষা গুড, আর কিছু পাটকে জাতীয়করণ, মানে পাট ব্যবসাকে জাতীয়করণ। এই যে সোনালী আঁশ আমাদের ট্রেডিশনের সাথে মিলছে, আমাদের সব মানুষ তখন এই জিনিসগুলো বুঝতো। ওকে, মৌলিক অধিকারগুলো একজন বলছো, বাংলাকে রাষ্ট্রভাষা গুড, এই তো ঠিক আছে। এই যে তোমরা পলিটিক্স বুঝে গেছো। কে বলে ছেলেবেলে বুঝে না? সবাই বুঝে। এই যে যুক্তফ্রন্ট 21 দফার ম্যাক্সিমাম দফায় যে কথাগুলো বলছে, সাধারণ মানুষের কথা বলছে, বলছে হচ্ছে ভাষার কথা, বলছে হচ্ছে এই যে জমিদারি যেটা ছিল সাধারণ মানুষকে শোষণ করে, এই জমিদারির ব্যাপারে তারা ব্যবস্থা নিবে বলছে। বলছে এই জায়গাগুলোকে তুলে দিয়ে সাধারণ মানুষের যে অধিকার আছে, প্রজাসত্ব, আইন টাইন যেগুলো তোমরা পরবর্তীতে দেখো, এগুলোর ব্যাপারে বলছে। পাট ব্যবসাকে জাতীয়করণ করে দিবে এটা বলছে। সাধারণ মানুষের জন্য যে শিক্ষা আছে, স্কুলের যে শিক্ষা, সেটাকে অবৈতনিক করে দিবে এটা বলছে। তারপরে বাংলা ভাষা করার জন্য, গবেষণা করার জন্য বাংলা একাডেমি, যেটা আমরা এখন দেখি, এটাকে তারা প্রতিষ্ঠা করবে, এই কথা তখন তারা বলছিল। এর মানে তুমি দেখো 1947 সাল থেকে শুরু করে 1954 সালে যখন যুক্তফ্রন্টের ইলেকশন হয়, ততদিন পর্যন্ত পূর্ব বাংলার মানুষ যত জায়গায় তাদের চিন্তা ছিল, যত জায়গায় তারা শোষিত হয়েছিল, যেখানে যেখানে শোষণ ছিল, মনের কথাগুলো ছিল যুক্তফ্রন্টের 21টা দফার মধ্যে। চলো আমরা দফাগুলোর সাথে একটু পরিচিত হই। আমি কিছু দফা নিয়েছি, সবগুলো নিয়ে না, গুরুত্বপূর্ণ দফাগুলো তোমাদের দেখাবো। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে, এটা প্রথম দফা ছিল। একেবারে এদেশের মানুষ যেটা নিয়ে সব থেকে বেশি লাঞ্ছিত বঞ্চিত ছিল, 54% মানুষ, সরি 56% মানুষ বাংলায় কথা বলে, ওটাকে কিনা রাষ্ট্রভাষা করা হবে না। আর 5% মানুষের ভাষাকে কিনা অনলি রাষ্ট্রভাষা করা হবে। আমাদের যে মান সম্মানে লাগছে, এটাকে সবার উপরে রাখা হয়েছে। পূর্ব বাংলা মানুষ বলছে ইয়েস, লাভ ইট। বিনা ক্ষতিপূরণের জমিদারি প্রথা ও সকল মধ্যস্বত্বের উচ্ছেদ করে ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ করা হবে। এবার বুঝছো, জমিদারি প্রথা বাদ, এবার জমিদারদের থেকে যে জমি নেওয়া হলো, যারা ভূমিহীন কৃষক তাদেরকে দিয়ে দেওয়া হবে। কত চমৎকার আইডিয়া। ভূমি রাজস্বকে ন্যায়সঙ্গতভাবে হ্রাস করে সার্টিফিকেট প্রথা বাতিল করা হবে। কৃষির উন্নতির জন্য দেখো কৃষি ব্যবস্থার কথা বলা হয়েছে। পূর্ব বাংলাকে লবণ শিল্পের স্বয়ংসম্পন্ন করার উদ্দেশ্যে সমুদ্র উপকূলে কুটির ও বৃহৎ পর্যায়ে লবণ শিল্প প্রতিষ্ঠা করা হবে। দেশের সর্বত্র একযোগে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন। এবার দেখো কেন যুক্তফ্রন্ট সাপোর্ট পাবে না, মুসলিম লীগ কেন এখানে পরাজিত হবে না। সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি, উৎকুচ, উৎকুচ মানে হচ্ছে ঘুষ, ঘুষ, ঘুষ বুঝো, এই ঘুষের কিতাবি নাম আর কি, উৎকুচ, অবসান এবং এই উদ্দেশ্যে 1947 সালের পর থেকে সকল সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের সম্পত্তির হিসাব গ্রহণ করা হবে, সেই সাথে সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাহলে বলো এই কথাগুলো শোষিত, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষের পক্ষে যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। এরপরে দেখো বিভিন্ন জননিরাপত্তা আইন ও অধ্যাদেশ বলে আটককৃত সকল রাজবন্দির মুক্তিদান। কারণ 47-এর পর থেকে তারা আমাদেরকে কিছু বললেই অ্যারেস্ট করছে, কিছু বললেই ধরে ফেলছে। 48-এ প্রচুর মানুষকে গ্রেফতার করা হয়েছে, আর 52 সাল ভাষা আন্দোলনের সময় বুকে গুলিও চালাইছে, অ্যারেস্টও করছে। এর জন্য বলছে তাদেরকে মুক্তি দেওয়া হবে। সভা সমিতি, প্রেস, বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে। শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। শাসন বিভাগ হচ্ছে সরকারের ক্ষমতাটা প্র্যাকটিস করে যে বিভাগটা, মানে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ।
আর বিচার বিভাগ মানে সহজ কথা মনে করে হাইকোর্ট। তো হাইকোর্ট স্বাধীন থাকবে, তার বিচার কাজের ব্যাপারে সে স্বাধীন, সে অন্য কোনো বিভাগের আন্ডারে থাকবে না। এর মানে বিচারিক কাজে স্বচ্ছতা যেন আসে, এই প্রতিশ্রুতি যুক্তফ্রন্ট সরকার দিল। বর্ধমান হাউস এটাকে প্রথমে ছাত্রাবাস এবং পরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। এখন যেটা বাংলা একাডেমির মূল বিল্ডিং, গেট দিয়ে ঢুকলে হাতের বামে যে উঁচু বড় বিল্ডিংটা দেখো, এটা তখন নাম ছিল বর্ধমান হাউস। তারা বলছিল গভর্নর এই বাড়িতে থাকে, একজন গভর্নর রাখার জন্য অত বড় বাড়ি ব্যবহার করার দরকার নেই। এটাকে আমরা বাংলা ভাষার গবেষণার জন্য প্রথমে ছাত্রাবাস আর পরে এটা গবেষণাগার করে দেব। এখন বলো 52তে হচ্ছে আমাদের বুকে গুলি, আর 53-54তে এই প্রতিশ্রুতি সাধারণ মানুষের রিসিভ করবে কি করবে না? করবে। এবং যুক্তফ্রন্ট সরকার যদিও পরে মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, দুঃখজনকভাবে, সে ব্যাখ্যা তোমাদেরকে আমি দেবো কেন ছিল এবং তারপরে তারা কেন ক্ষমতায় থাকতে পারে নাই। ওই 56 দিনের মধ্যে তারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলে, যে গভর্নর হাউসটা মানে বর্ধমান হাউসটা পরবর্তীতে বাংলা একাডেমি হবে, এবং সেটা হয়েও যায় 1955 সালে। এরপরে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ঘোষণা এবং ছুটির দিন হিসেবে পালন করা হবে। এবার বুঝছো, ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, মুদ্রা ব্যতীত অন্য সব বিষয়ে পূর্ব বাংলার স্বাধিকার প্রতিষ্ঠা করা হবে। লাহোর প্রস্তাবে কি ছিল ভাই, তোমাদেরকে গত ক্লাসে সুন্দর করে বুঝাইছি। বলতে সেটাকে বাস্তবায়ন করা হবে। সেনাবাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে রেখে নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব বাংলায় স্থানান্তর করা হবে এবং পূর্ব বাংলাকে অস্ত্রে স্বনির্ভর করে এই অঞ্চলে অস্ত্রাগার প্রতিষ্ঠা করা হবে। এখন বলো, এসব বিষয় বললে পাবলিক রিসিভ করবে না? ডেফিনেটলি করবে, এবং করছেও তাই। রেজাল্টের অবস্থা দেখো, আমাদের প্রাদেশিক আসনে 209টা আসন ছিল আমাদের এই পূর্ব পাকিস্তানের জন্য। এর মধ্যে মুসলিম আসন ছিল 237টা। তার মধ্যে ছিল যে দেখো 237-এর মধ্যে আমরা পাইতে পাইতে কতগুলো পাইছি জানো? 223টা। সহজ কথা তোমাকে আমি জাস্ট সিম্পলি বুঝাইয়া দেই। ধরে রাখো এই যে 309 এটা ছিল টোটাল, এর মধ্যে এই যে মুসলিম আসন ছিল কয়টা? 237টা। তার মধ্যে যুক্তফ্রন্ট সরকার পায় গেছিল কয়টা? 223টা। অর্থাৎ সরকার তৈরি করার জন্য যে মেজরিটি তার থেকে অনেক বেশি। এটা হিসাব শেষ। যুক্তফ্রন্ট জিতলো এবং যুক্তফ্রন্ট সরকার গঠন করলো, কিন্তু যুক্তফ্রন্ট সরকার গঠন করলেও যুক্তফ্রন্টের সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হলো না। এটা জানো কি না? এই যুক্তফ্রন্ট সরকারের পদত্যাগ, এটা নিয়ে তোমাদেরকে জাস্ট 2 মিনিটে বলে আমরা পরের 56 সালে চলে যাব। শেরেবাংলাকে ফজলুল হককে সরকার প্রধান করে সরকার গঠন করা হলো, কিন্তু মাত্র 56 দিন পর কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকারকে বাতিল ঘোষণা করে দিল। প্রশ্ন হচ্ছে তাদের অপরাধ কি? অপরাধ কোনো অপরাধী নেই। আমি তোমার সাথে ঝগড়া বাঁধাবো, আমার ইচ্ছেতে যথেষ্ট। তোমার পায়ে আমি পাড়া দিব, দিয়ে তারপরে বলবো চোখ কি পকেটে রেখে হাঁটেন, আপনার পা আমার পায়ের নিচে গেল কেমনে? ধরো আমার ইচ্ছে হচ্ছে ঝগড়া বাঁধাবো, দিব, বাঁধাই দিব, অসুবিধে কি? ব্যাপারটা এমন আর কি। তার পেছনে একটা ঘটনা আছে। এই ঘটনাটা হলো আদমজি দাঙ্গা। এই আদমজি দাঙ্গা, আদমজিতে নারায়ণগঞ্জে 1951 সালে যে পাটকলটা হয়েছিল, এশিয়ার সব থেকে বড় পাটকল, ওখানে বাঙালি অবাঙালি উভয় ধরনের মানুষ কাজ করত। সেখানে পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রকারীরা একটা দাঙ্গা বাঁধাই দিছিল। ওই দাঙ্গায় বেশ কিছু লাশ পড়ে। তখন পশ্চিম পাকিস্তান থেকে অভিযোগ করা হয় যুক্তফ্রন্ট সরকারকে যে আপনাদের সচিবালয় হলো ঢাকাতে আর মারামারিটা হলো নারায়ণগঞ্জে, আপনারা ঠেকাইতে পারলেন না কেন? অথচ তারাই ষড়যন্ত্র করে বাঁধাইছে, লাশ ওরাই ফেলাইছে। তারপরে বলছে যেহেতু আপনারা দাঙ্গা ঠেকাইতে পারেন না, আপনারা ব্যর্থ, যান, খেলবো না, আপনারা বাতিল বলে এই যুক্তফ্রন্ট সরকারকে 56 দিন পরে বাতিল করে পূর্ব বাংলায় তারা গভর্নরের শাসন চালু করে দেয়। অর্থাৎ যখনই আমরা ক্ষমতায় বসতে চেয়েছি, যখনই আমরা আমাদের অধিকারের প্রশ্নে কথা বলেছি, যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র অথবা আমাদের বুক বরাবর কপাল বরাবর বুলেট ওরা চালাইছে। এ পর্যন্ত বুঝছো কিনা বলো? বলো বুঝছো কিনা? আমাদের 223ই লিখছি রে ভাই, 237-এর মধ্যে 223 বলছি, মুসলিম আসনে 237 ছিল। বুঝছো কিনা বলো? ও ওই জায়গায় 24 লেখা আছে। আচ্ছা আচ্ছা, এটা 23 করে দাও, এটা একটা মিসপ্রিন্টিং মনে করো, বুঝো নাই? অপারেটরের চাপে ধরো 3-এর জায়গায় 4 চলে আসছে। থ্যাংক ইউ। কে বলেছো? নাদিয়া তালুকদার। দ্যাটস গুড। এবার আসো আমরা 56 সালের সংবিধান নিয়ে জাস্ট একটু কথা বলবো, বেশি কথা এখানে নাইও। 56 সালের সংবিধান আমাদের জন্য কোন দিক থেকে অ্যাচিভমেন্ট ছিল কে বলতে পারবা সবার আগে?
কেন এটা আমাদের স্মৃতিসৌধের 7 ধাপের এক ধাপ? শুরুতে বলছিলাম, মনে করে দেখো। না, 23-24-এর কাহিনীটা হলো ওই যে খেলাফতে রাব্বানি একটা নিয়ে পরে যে যুক্ত হয়েছে সে অনুযায়ী ধরলে 24, কিন্তু আমরা তো ইলেকশনের ফলাফল, সরাসরি ফলাফল যেহেতু বলছি, ফলাফলটা ডিরেক্ট, সেক্ষেত্রে 23 বলাই ভালো। খেলাফতে রব্বানি পরে যোগ হয়েছিল। ওকে, ভাষা অনেকে উত্তর দিয়ে দিছো, চমৎকার। তাহলে ভাইরা সরাসরি লিখে দেই, 1956 সালের সংবিধানে বাংলাকে অন্যতম, যেটা আমরা চাইছিলাম, রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এটাই আমাদের অর্জন ছিল। এজন্য 56 আমাদের স্মৃতিসৌধের 7 ধাপের এক ধাপ। আচ্ছা, এখন তোমাদের মাথায় কি কোনোদিন এই প্রশ্নটা আসছে যে ভাইয়া পাকিস্তান হলো 47 সালে, 1947 সালে পাকিস্তান হইলো আর 1956 সালে সংবিধান হইলো, তাইলে এই 9 বছর পাকিস্তান ব্লাইন্ডলি কেমনে চললো? একটা রাষ্ট্র সংবিধান ছাড়া কিভাবে চলে? আমরা বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছি, 72-এ আমরা জানুয়ারি থেকে নভেম্বর সংবিধান ফাইনাল করে ফেলাইছি, নভেম্বর মাস শেষ, ডিসেম্বরের 16 তারিখ থেকে 1972 সালে আমাদের সংবিধান কার্যকর হয়ে গেছে। আর 9 বছর ধরে পাকিস্তান চলছে কিভাবে? ইটস এ বিগ কোয়েশ্চেন। তোমাদের মাথায় এটা আসছে কখনো? নিজেকে জিজ্ঞেস করছো, জানতে চাইছো এটা, বা এখন কি মাথায় আসছে কিনা? আসাদুল ইসলাম আসাদ, থ্যাংক ইউ, মনোযোগ দিয়ে শুনতে থাকো। এটা কিন্তু একটা প্রশ্ন, আমি যখন প্রথমবার পড়ছিলাম তখন আমার মাথায় এটা আসছিল যে তাহলে কিভাবে চলছে পাকিস্তান, তাই না? আসো উত্তরটা দিয়ে দিচ্ছি। উত্তরটা সহজ, আবার কঠিন, আবার ইন্টারেস্টিং। আমরা যে বলতেছি স্বাধীনতার কথা 1947, এটা পূর্ণ স্বাধীনতা ছিল না। এটা কি ছিল না বলো? পূর্ণ স্বাধীনতা ছিল না। একটা হয়তো নতুন শব্দের সাথে তোমাকে আমি পরিচয় করাই দিব, এটাকে বলা হয় ডমিনিয়ন। ডমিনিয়ন বাংলায় বললে এটার একটা নাম হইতে পারে অধিরাজ্য। অধিরাজ্য, অধিকারে থাকা রাজ্য টাইপ একটা কথা হইতে পারে। মানে ব্রিটিশদের কাছ থেকে ভারত এবং তোমার পাকিস্তান তখন অ্যাজ এ ডমিনিয়ন স্বাধীন হয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি তোমাকে পর্যবেক্ষণে রাখবো যতক্ষণ পর্যন্ত তোমার সমস্ত বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক সিস্টেম, সমস্ত পদ্ধতি, তোমার কনস্টিটিউশন ডেভেলপ না করবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে গাইড করব, আমার আইন দ্বারা তুমি চলবে। আর যবে তুমি সবগুলো ডেভেলপ করে ফেলাইবা তখন সমস্ত কিছু তোমার হয়ে যাবে, তখন তুমি পরিপূর্ণ স্বাধীনতা নিবা। এটা ছিল 47-এর স্বাধীনতার সিস্টেম। আমি তোমাকে একটা প্রুফ দেখাই, তোমরা সবাই জানো এটা। 47-এ যখন পাকিস্তান হইলো, আমরা বলছি পাকিস্তানের গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের গভর্নর জেনারেল কে ছিল? বড়লাট লর্ড মাউন্ট ব্যাটেন। এখন মাউন্ট ব্যাটেন তো 47-এর স্বাধীনতা বুঝিয়ে দিয়ে দিছে, এরপরেও 1950 সাল পর্যন্ত, মানে পরবর্তী 3 বছর ভারতের গভর্নর জেনারেল ছিল। কিভাবে ছিল? ওই যে ভারত তখনও ব্রিটিশদের ডমিনিয়ন বা অধিরাজ্য। ভারত সংবিধান ডেভেলপ করে ফেলছে পাকিস্তানের আগে, আমরা করেছি 56-তে। ওই 56 পর্যন্ত ব্রিটিশ ল অনুযায়ী, ব্রিটিশ প্রসিডিউর অনুযায়ী এই পাকিস্তান চলছে। এটা ছিল তখন ডমিনিয়ন বা অধিরাজ্য। বুঝতে পারছো? অর্থাৎ পর্যবেক্ষণমূলক স্বাধীনতা আর কি। আর যবে সংবিধান পুরোপুরি ডেভেলপ হয়েছে তখন আমরা আর ডমিনিয়ন ছিলাম না, আর ডমিনিয়ন থাকার প্রশ্নই আসে না। বুঝছো এবার কথাটা? মাঝখানে 9 বছরের গ্যাপটা কিভাবে কি হয়েছে? শামিমা বলছো ব্রিটিশদের সংবিধান দিয়ে, জুলেখা বলছো, আর অনেক অ্যান্সার দিয়েছো, গুড। তোমরা তো জানো অনেক কিছু, ফ্যান্টাস্টিক। তোমরা ভালো করবা, লেগে থাকো। এখন 1958 সালে সামরিক শাসন, আমরা সামরিক শাসন নিয়ে কথা বলবো। তাহলে ভাই একটা ছোট্ট ব্রেক দিই তোমাদেরকে। তাজনুর তিশা বলছো ভাই আজান দিচ্ছে, ঠিক আছে আমরা একটা ছোট ব্রেক দিচ্ছি, ব্রেকের পরেই ফিরবো ইনশাল্লাহ ঠিক 10 মিনিট পর। আয়শা আইয়ুব খানের সামরিক শাসন এবং তৎপরবর্তী ঘটনা, এগুলো সম্পর্কে আমরা জানবো। ওকে।
এবার ঠিক আছে, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা জানলাম যে 56 সালের সংবিধান এবং সেখানে আমাদের কি অর্জন। এখন 58 সালে সামরিক শাসন সম্পর্কে আমরা জানবো। 58 সালে ইস্কান্দার মির্জা, পাকিস্তানের একজন প্রেসিডেন্ট, তিনি আদর করে আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। তো আইয়ুব খান এই ক্ষমতা পাওয়ার মাত্র 20 দিন পরে, অর্থাৎ 7 অক্টোবর আইয়ুব খানকে এই পদে বসানো হয়। 27 অক্টোবর 20 দিন পর আইয়ুব খান বলছে যে না, এরকম দূরে থাকতে ভালো লাগে না, আমি পদটা সরাসরি নিয়ে নেব। উনি ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন। শুধু এটাই করেন না, ইস্কান্দার মির্জাকে বলছেন যে তাহলে আপনি কি করতে চান, বেঁচে থাকবেন না মরে যাবেন বলেন। ইস্কান্দার মির্জা বলছে না রে বাবা, তেমন জীবন দিতে পারবো না, বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে দেশ ছেড়ে চলে যান। কোথায়? মিডল ইস্টে। একদম ডিরেক্ট মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হয়। বুঝতে পারছো কথা? এই কথাটাই আমরা এখানে ছোট্ট করে জানবো। বুঝছো? সামরিক বাহিনী যখন আমলাদের সহায়তায় রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রসাদে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তগত করে, তখন তাকে সামরিক সরকার বলে। 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সেনাবাহিনী প্রধান জেনারেল আইয়ুব খানের সহযোগিতায় পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। বিশ্বে এটাই ছিল প্রথম সামরিক শাসন। ইস্কান্দার মির্জা 1956 সালে সংবিধান বাতিল ঘোষণা করেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক, ওরে বাবা, চিফ মিলিটারি ল অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করেন। কিন্তু মাত্র 20 দিন পর 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে সরিয়ে দিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরপর থেকে শুরু হয় পাকিস্তানের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন। এবার কি হিসাবটা বুঝছো কিনা? ইস্কান্দার মির্জা সে সংবিধান বাতিল ঘোষণা করছে, বাতিল ঘোষণা করে সামরিক শাসন জারি করছে। আর যার সহায়তায় না সামরিক শাসন জারি করলো, সে খারার উপরে তার পরে আবার সরাই দিল, দিয়ে মাত্র এর ঘটনা ঘটেছে 20 দিনের মধ্যে, 7 অক্টোবর আর 27 অক্টোবর আইয়ুব খান ক্ষমতা নিয়ে নেয়। এরপর এটা হচ্ছে আইয়ুবের যুগ, আইয়ুবের এরা। কথা বুঝছো না বুঝো নাই? এবং এটা চলতে থাকে 11টা বছর ধরে। 1958 সালের অক্টোবর থেকে শুরু করে 1969 সালের মার্চের 25 তারিখ পর্যন্ত আইয়ুব খান ক্ষমতায় ছিল। লং টাইম। এর মাঝখানে সে সুন্দর কিছু সিস্টেম করছিল। সেই সিস্টেমগুলো তোমাদের আমরা একটু জানাবো, দেখাবো, আস্তে আস্তে তোমাদেরকে ভাইয়া বুঝাই দিব। অপেক্ষা করো, মজা পাবা, নিঃসন্দেহে মজা পাবা। আইয়ুবের একটা সিস্টেম নাম ছিল বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্র। একটু হাস্যকর, কিন্তু আইয়ুব এটাকে বলছিল যে এটা পৃথিবীতে আর কখনো হয় নাই, খুব নতুন সিস্টেম আমি আনছি, আইনা আমি এটা দিয়ে শাসন করতেছি। ব্যাপারটা কি? সেটা হচ্ছে এই, আইয়ুবের যে মৌলিক গণতন্ত্র ছিল, এখানে হচ্ছে তোমার 40K আর এ পাশে হচ্ছে 40K, অর্থাৎ এটা হলো ওয়েস্ট পাকিস্তান, এটা হলো তোমার ইস্ট পাকিস্তান। এই দুই জায়গা থেকে সব মিলে 80K 80,000 নির্বাচক মণ্ডলী তৈরি করা হয়। এরা হচ্ছে ইউনিয়ন, গ্রাম, এই পর্যায়ের জননির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ মেম্বার চেয়ারম্যান টাইপের। এরকম করে নির্বাচক মণ্ডলী তৈরি করা হয় 40-40-80 তৈরি করে তাদেরকে ম্যানেজ করে সাধারণ নির্বাচন দেওয়া হয়। নির্বাচন দিয়ে আইয়ুব খান নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এবং আইয়ুবের লজিক ছিল এখানে খুব চমৎকার। আইয়ুব বলতেছে যে এরা তো সাধারণ মানুষের নির্বাচিত প্রতিনিধি, আর তাদের হাতে আমি নির্বাচিত, সুতরাং আমি তো সাধারণ মানুষের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু সে মানুষকে এটা বুঝতে দিল না যে 1 লাখ মানুষকে ম্যানেজ করা যদি কঠিন হয়, সেই জায়গায় 1000 মানুষকে ম্যানেজ করা তো সহজ। 1 লাখ মানুষের সাথে কারাপশন করা যতটা কঠিন, 1000 মানুষের সাথে কারাপশন করা তার থেকে অনেক সহজ, ঠিক না? কম মানুষ যদি হয় আর কি, সেটার কথা বললাম আর কি। তো এটাকে আইয়ুব বলল যে না, আমি তো সামরিক শাসক না, আমি তো গণতন্ত্রের মধ্যেই আছে। পৃথিবীর যত সামরিক শাসক আছে, একেবারে আইয়ুব খান থেকে শুরু করে উগান্ডার ইদি আমিন পর্যন্ত, তুমি দেখবা তাদের একটা কমন ক্যারেক্টার আছে। আমি মিলাই দিচ্ছি, তুমি একটু পরে এগুলাকে আস্তে আস্তে জেনে নিও। সামরিক শাসকরা প্রথমত ক্ষমতা দখল করেন জোর করে, বন্দুকের নলে। কারণ আমরা জানি যে সরকার বৈধভাবে সব ক্ষমতার মালিক, আর অবৈধভাবে সামরিক যারা হচ্ছে বাহিনীর লোক, তারা বন্দুকের নল ঘুরাই দিলেই সমস্যা। তো তারা প্রথমত ক্ষমতা জোর করে নেন।
নেয়ার পরে এটাকে বৈধতা দিতে হবে, কারণ তুমি তো সামরিক পোশাক পরে নিজেকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলতে পারো না। সামরিক বাহিনীর কাজ তো দেশ চালানো না, তারা তো সিভিলিয়ান না। এখন ধরো আমি সামরিক বাহিনীর প্রধান, আমি ক্ষমতা নিলাম, এখন আমাকে প্রমাণ করতে হবে না যে আমি সামরিক বাহিনীর লোক নই, আমি সিভিলিয়ান, এবং আমি ক্ষমতা নিয়েছিলাম জোর করে, দেশ কিন্তু মানুষ এখন আমাকে চাচ্ছে, আমাকেও খুব ভালোবাসে, বোঝাইতে হবে তো। এটা বোঝানোর জন্য আমি কি করব, আমি একটা নির্বাচন দিব। বুঝতে পারছো? আমি নির্বাচন দিব, নির্বাচন দিয়ে আমি সেখানে দেখাবো যে আমি জিতে গেছি, ওয়াও ইউরেকা। তারপর আমি বলবো যে না ঠিক আছে, আমি আসছিলাম জোর করে, সেটা সত্য, কিন্তু পাবলিক এখন আমাকে চাচ্ছে এবং আমি এখন নির্বাচিত। বুঝছো কাহিনী? তো সামরিক শাসকদের এটা হচ্ছে একটা সিস্টেম বা পদ্ধতি। ওই যে বললাম, আইয়ুব খান থেকে শুরু করে উগান্ডার ইদি আমিন পর্যন্ত তুমি হিসাব করে দেখবা সবার ক্যারেক্টার এটাই। তবে হ্যাঁ, সামরিক শাসকদের সবাই যে পিওর স্বৈরাচার হয় এমন না। কোনো কোনো ক্ষেত্রে, যেমন মালিতে এখন যেটা চলছে, মালির বর্তমান যে শাসন পদ্ধতি, তো সামরিক শাসকের কোনো কোনো ক্ষেত্র, কোনো কোনো সেক্টর আছে যে ওই সময় সেই সব থেকে বেস্ট। আমি তোমাকে মালির প্রেক্ষাপট মনে করাই দিলাম, মালি নিয়ে আলোচনা করার আমার এখন সময় না, তুমি জেনে নিও, কজ আমি তো তোমাকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসছি। বুঝছো কথাটা? মালি বা ইউরোপের একটা ছোট্ট দেশ, নাম ভুলে গেছে, আবু বকর সম্ভবত ওর নাম, সামরিক বাহিনীর একজন খুব জুনিয়র একজন অফিসার, খুব দেশপ্রেমিক, এবং তার বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কথা কি বুঝছো? এই ছিল কথা। এখন আসো 62 সালের শিক্ষা আন্দোলন। 62 সালের আন্দোলনের পিছনের ঘটনাটা একটু বলি তোমাকে। আইয়ুব খান যে ক্ষমতা নিল, মনে আছে? আইয়ুব খান ক্ষমতা নিয়ে শরীফ শিক্ষা কমিশন নামে একটা কমিশন গঠন করে দিল। শরীফ শিক্ষা কমিশন। এই শরীফ শিক্ষা কমিশনের প্রধান ছিলেন মিস্টার শরীফ, পাকিস্তানের শিক্ষা একজন সচিব উচ্চ পর্যায়ের, এবং আলিগড় ইউনিভার্সিটির খুব সম্ভবত ইয়ে ছিলেন উনি, প্রফেসর ছিলেন। তো শরীফ শিক্ষা কমিশন, এখানে আবার 4 জন বাঙালিও ছিল। বাঙালি সব সিদ্ধান্ত যে বাঙালির পক্ষে নিছে এমন না। 52 সালে যখন পূর্ব পাকিস্তানে বাঙালির বুকে গুলি চলে, তখন জানো তো পূর্ব বাংলার গভর্নরকে? নুরুল আমিন, বাঙালি। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এটা জানো? খাজা নাজিমুদ্দিন, বাঙালি। যখন 52 সালে ভাষা আন্দোলনে, ভাষার প্রশ্নে বাঙালি রাস্তায় নামে আর বাঙালির বুকে গুলি চলে, পাকিস্তানের প্রধানমন্ত্রীও বাঙালি, পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন তখন, তিনিও বাঙালি। এবার বুঝো, বাঙালি যে সব ক্ষেত্রে ভালো কাজ করছে এমনও না, কিছু কিছু কাজ আছে আমাদের যেটা ইতিহাসকে কিছুটা হলেও কলঙ্কিত করছে। তো 62 সালের শিক্ষা আন্দোলন যেটা, এটার পিছনে 4 জন বাঙালিরও হাত আছে। এই শিক্ষা কমিশনে বাঙালিও ছিল। এই শরীফ শিক্ষা কমিশন রিপোর্ট দিছে 59 সালে। রিপোর্টে বলা হয়েছিল, সহজ কথা যেটা, ওই রিপোর্টের যে সারবস্তু ছিল সেটা ছিল শিক্ষা, মূলত শিক্ষার সংকোচন হয়ে গেছিল এটার দ্বারা। কারণ সেখানে যেসব পলিসি বাস্তবায়ন করতে বলা হয়েছিল সেটা যদি বাস্তবায়িত হইতো, তাহলে এটা যাইতো আমার বিপক্ষে, সাধারণ মানুষের বিপক্ষে। ভাই তোমাদের শুরুতেই ব্যাখ্যা করছিলাম এটা, মনে আছে কিনা দেখো, যে বাবা মা সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলবেন, তার বেনিফিশিয়ারি বাবা মা। আমার সন্তান ভালো মানুষ হলে তার বেনিফিশিয়ারি আমি গর্ব করবো, আমি সম্মানিত হব। তো রাষ্ট্র তার জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, এটা দায় দায়িত্ব রাষ্ট্রের। এটার বেনিফিশিয়ারি রাষ্ট্র ইটসেলফ, সে নিজে নেবে এটা, ঠিক না? কিন্তু রাষ্ট্র যদি বলে আমি তোমার কাছ থেকে ট্যাক্স নিব সত্য, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে শিক্ষা দিব না ফ্রিতে, তাহলে কেমন হলো বলো? বুঝতে পারছো? আমি তোমার কাছ থেকে ট্যাক্স নিব, ভ্যাট নিব, আমি আমি তোমার থেকে আয় করব, রাষ্ট্রের আয়ের উৎস হিসাবে জনগণের থেকে সে নিবে, কিন্তু জনগণের জন্য সেটা এরকম একটা বেসিক প্রয়োজনে সে ব্যয় করবে না। এটা কি হইলো? তখন ওই যে বললাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলো। কেন? তুমি এখন প্রশ্ন করতে পারো, 59-এ যদি রিপোর্ট হয়, এটা 62-তে হইলো কেন? কারণ 1962 সালে এরা এই পলিসিটাকে, শরীফ শিক্ষা কমিশনের যে নীতিটা আছে, এই যে সুপারিশটা আছে, এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হলো। তখনই আন্দোলন হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার বিপক্ষে তীব্র আন্দোলন গড়ে তুললো। বুঝতে পারছো? এবং এর সাথে একটা মজার কাহিনীও আছে। আইয়ুব খান তখন আন্দোলনকে থামানোর জন্য বললেন যে তোমরা রাজপথে এইসব হইচই করো না, তোমরা পড়াশোনা করো, তোমাদের জন্য একটা কম্পিউটার দেবো। এখন তুমি হয়তো মনে করতে পারো, আল্লাহ কম্পিউটার দিবে, এটা আবার এমন কি তার জন্য আন্দোলন ত্যাগ করতে হবে? ওই কম্পিউটার ছিল পূর্ব পাকিস্তানের প্রথম কম্পিউটার, এর আগে কোনো কম্পিউটার আসে নাই। ওই প্রতিশ্রুত কম্পিউটারটা পরবর্তীতে 1964 সালে আসছিল। ওটা ছিল IBM 1620, একটা মেইন ফ্রেম কম্পিউটার। তোমরা খুব সম্ভবত এটা ICT বইতে পড়ছো, আমি যদি ভুল করে না থাকি।
1964 সালে প্রথম কম্পিউটার আসে, এটা IBM 1620, এটা মেইন ফ্রেম। এখন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, যেটা ঢাকা ইউনিভার্সিটির পাশে টিএসসির পিছনে ওই জায়গায় একটা জাদুঘরের মতো করে এটা রাখা আছে। এ হলো শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট এবং স্টুডেন্টদের আন্দোলন, তাদের রক্ত, পরবর্তীতে 17 সেপ্টেম্বর যে ঐতিহাসিক দিবস, ওই দিনের আন্দোলন এবং তীব্র রক্ত, তীব্র লম্বা সময়ের প্রতিবাদ, আলটিমেটলি আইয়ুব খান এটা মেনে নেয় এবং ওই পলিসি পরিবর্তন করতে বাধ্য হয়। কথা বুঝছো? ক্লিয়ার কিনা বলো? ডান? এখন আসো আমরা 6 দফা নিয়ে কথা বলবো। মাঝখানে পাক ভারত যুদ্ধ আছে, আমি বলেছিলাম পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপট একটা প্রসঙ্গে আমরা নিয়ে আসতে পারি। 1965 সালের পাক ভারত যুদ্ধে যেটা আমাদেরকে খুব ব্যথিত করে, আমরাও তো তখন পাকিস্তানের অংশ ছিলাম, পূর্ব পাকিস্তান। তো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে এই পূর্ব পাকিস্তান প্রায় অরক্ষিত অবস্থায়, এটাও পাকিস্তানের অংশ কিন্তু এটাকে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল। পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য বা এখানে যদি হামলা হয় সেভ করার জন্য প্রয়োজনীয় কি কি স্টেপ আছে তার কিছু নেওয়া হয়নি পশ্চিম পাকিস্তানের সরকারের পক্ষ থেকে। তুমি ভাবতে পারো এটা পরিণতি কত খারাপ হইতে পারতো আমাদের উপরে। ইনফ্যাক্ট 1970 সালে সরি 1970 সালে যখন এটা ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, দেখো ইতিহাসগুলো তোমাদের জানা রাখা উচিত, খুব খুব দরকার। যে ঘূর্ণিঝড়ে প্রায় 5 লাখ মানুষ মারা গেছিল, ওই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে গোর্কি। ঘূর্ণিঝড়টার নাম ছিল গোর্কি। ওই ঝড়ের উপর একটা সিনেমাও আছে, দেখবা, সিনেমার নাম হচ্ছে সীমানা পেরিয়ে। তো এই 1970-এর ঘূর্ণিঝড়ে 5 লাখ মানুষ মারা গেছে পূর্ব বাংলায়। এই ঘূর্ণিঝড়ের কারণে 70-এর নির্বাচনের ভোট গ্রহণ পিছাইছে। অথচ 70-এর এত বড় ঘূর্ণিঝড়, এত বড় ক্ষতিগ্রস্ত হলাম আমরা, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রশাসন থেকে আমাদের জন্য কোনো ত্রাণ আসে নাই, কোনো রিলিফ আসে নাই। এমনকি বিদেশি সাহায্য যেগুলো আসছে ওরা সব মাইরা খাইছে। হ্যাঁ, বলো তাদের সাথে আমাদের সংসার কেমনে টিকে? এই জন্য 24 বছরের রক্তাক্ত ইতিহাস এবং সবশেষে ডিভোর্স। বুঝছো কাহিনীটা? ক্লিয়ার কিনা কথাটা বলো? ওকে, তো এখন আসো আমরা 6 দফা নিয়ে কথা বলবো। 6 দফা আমরা শিখবো, এটা দরকার আছে। এটার মধ্যে কি বলা হয়েছিল সরকারে তোমাদেরকে জানাই দিচ্ছি। 6 দফা 1966 সাল। দেখো, প্রথম দফা সাংবিধানিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, দ্বিতীয় দফা ক্ষমতার বন্টন, তৃতীয় দফা মুদ্রা ব্যবস্থা, চতুর্থ দফা রাজস্ব কর ও শুল্ক সংক্রান্ত ক্ষমতা, পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, ষষ্ঠ দফা আঞ্চলিক সেনাবাহিনী গঠন। তো এই যে কাহিনীগুলো একটু দেখো, 6 দফা তারা কেন মানলো না? প্রশ্ন হচ্ছে মানবে কেন? মানলে তো তাদের বিপক্ষে চলে যাচ্ছে সবকিছু, তাই না? তারা মানবে কেন? মানলেই তো বিপক্ষে যায়। আমরা বুঝতে পারলাম যে তাদের সাথে আমাদের আর চলবে না, তাদের থেকে আমাদের যে কোনোভাবে আলাদা হইতে হবে। সেটা একটা অফিসিয়াল প্রসিডিউর ছিল হচ্ছে এই 6 দফা। অ্যাজ ইফ পাকিস্তান ছিল একটা ফেডারেশন, তোমরা জানো এটা, তোমাদেরকে ভাই ফেডারেশনের আইডিয়া কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে বুঝাইছি। 6 দফার যিনি রূপকার, পিছনের যিনি একটা আইডিয়া দান মানুষ ছিলেন, উনি হচ্ছেন তাফাজ্জল হোসেন মানিক মিয়া। নামটা তোমরা জেনে রাখো, কাজে লাগবে। দৈনিক ইত্তেফাক যেটা পত্রিকা আছে না, এখন বের হয়, দেখবো উপরে লেখা আছে প্রতিষ্ঠাতা তাফাজ্জল হোসেন মানিক মিয়া। এই যে সংসদ ভবনের সামনে একটা বড় রাস্তা আছে, এটার নাম হচ্ছে মানিক মিয়া এভিনিউ। এই মানিক মিয়া উনি তো সিনিয়র মানুষ, সবাই তাকে খুব সম্মান করে। তো লাহোরের সম্মেলন হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকে যাবেন। উনি ডেকে বলেন, মুজিবর তোমরা তো যাইতাছ ওই জায়গায়, ওখানে গিয়ে তোমরা কি বলবা? এখানকার মানুষের পক্ষে তো কিছু বলতে হবে, অফিসিয়ালি কোনো কিছু রেডি করে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেখানে বলো। তখন আলাপ আলোচনা করার মাধ্যমে 6 দফা তৈরি করা হয় এবং ওখানে গিয়ে শেখ মুজিবুর রহমান সেটাকে উপস্থাপন করেন। এখন উপস্থাপন করার পরে তারা তেলে বেগুনে জ্বলে উঠলো, কারণ এটা বাস্তবায়ন হইলে তাদের সাথে আমাদের দূরত্ব তৈরি হয় এবং আমরা অটো স্বাধীন হই। কোনো সিস্টেম এখানে কোনো কাজ করবেই না তাদের, আমরা স্বাধীন হয়েই যাইতাম। কেন? আসো দেখাই। প্রথম দফায় বললেন সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ প্রথম দফায় বলা হলো পাকিস্তান হবে একটা ফেডারেশন। ওই যে সাংবিধানিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, পাকিস্তান হবে একটা ফেডারেশন। তো ফেডারেশন যদি হয় তাহলে পাকিস্তান এইরকম, তাহলে তার একটা প্রদেশ আমরা হয়ে যাই কি ইস্ট পাকিস্তান, এই তো কথাটা। এটা হলো ওয়েস্ট পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া।
তো পাকিস্তান হবে একটা ফেডারেশন এবং রাষ্ট্রে ফেডারেশনের হিসাবে আমাদের সরকার হবে সংসদীয় সিস্টেমের। সংসদীয় সরকার মানে হচ্ছে এখন যেরকম বাংলাদেশে সংসদ থাকে, বর্তমানে তো সংসদ কার্যকর নাই। সংসদ যেরকম থাকে, একজন প্রধানমন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট থাকে এবং তারা দেশটাকে চালায়, শাসন ক্ষমতার প্রয়োগ করে, ওই সিস্টেমে উনি বললেন যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে তৈরি হওয়া এটা পরবর্তীতে এখন যে ফেডারেশন আছে সেটা হবে ফেডারেশন এবং সরকার হবে সংসদীয় পদ্ধতির। প্রথমে বলেন এটা পাকিস্তান ফেডারেশন, সরকার সংসদীয় পদ্ধতির। এখন তুমি রিলেট করে মনে রাখবা কেমনে? তোমরাই বলো, আমি বলবো না। একটা রাষ্ট্র কেমন হবে সেটা বললাম, এখন এই রাষ্ট্রের ক্ষমতা কেমন হবে সেটা বলবো না? অবশ্যই বলবো। তাহলে ক্ষমতার ক্ষেত্রে তো সরকারের দুইটা লেয়ার আছে, রাষ্ট্র হবে ফেডারেশন এটাও বললাম, সরকার চলবে সংসদীয় পদ্ধতিতে এটাও বললাম। এখন ক্ষমতা কিভাবে হবে? যদি যেহেতু ফেডারেশন, রাষ্ট্রের লেয়ার হয়ে যাবে, ক্ষমতার লেয়ার হবে দুইটা। উনি বললেন যে কেন্দ্রীয় সরকার হবে, এই কেন্দ্রীয় সরকার দুটা জিনিস দেখবে, একটা হচ্ছে দেশ রক্ষা অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী প্লাস পররাষ্ট্রনীতি, এই দুইটা জায়গা দেখবে হচ্ছে কেন্দ্রীয় সরকার। আর প্রাদেশিক সরকার কি দেখবে বলো? প্রাদেশিক সরকার দেখবে হচ্ছে বাকি সব। এখন কেন্দ্রীয় সরকার যদি দেশ রক্ষা সেনা নৌ বিমান বাহিনীকে দেখাশোনা করে আর বিদেশের সাথে সম্পর্ক কেমন হবে সেটাকে যদি তারা অপারেট করে, তাহলে বাদ বাকি যা থাকে সব প্রদেশের হাতে চলে আসে না? অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান যে প্রদেশ হব, সমস্ত কিছু আমাদের শাসন দেখো আমাদের হাতে। এখন আমাদের শাসন আমাদের হাতে আসলে কি কি আসে? আসে হচ্ছে এবার মুদ্রা। দেশ চলতে গেলে মুদ্রা লাগবে। তৃতীয় দফায় বলা হলো মুদ্রার ক্ষেত্রে একটা মুদ্রাও হইতে পারে, আবার দুইটা আলাদা মুদ্রাও হতে পারে, কোনো অসুবিধা নেই। প্লাস ব্যাংকিং এর সিস্টেমে মুদ্রার সাথে ব্যাংকিং যুক্ত করে বলা হলো পুরা পাকিস্তানের তো একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, আবার প্রদেশগুলো যেগুলো হবে প্রত্যেকটা প্রদেশেরও একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে। অর্থাৎ সব প্রদেশের কেন্দ্রীয় ব্যাংক থাকবে, আবার সবার একটা সেন্ট্রাল ব্যাংক, রাষ্ট্রের ব্যাংক থাকবে। আর মুদ্রা পুরা পাকিস্তানে একটাও হইতে পারে, আলাদা মুদ্রাও হইতে পারে। তবে আলাদা মুদ্রা যদি হয় এক্সচেঞ্জ করার জন্য সহজ হয়। এটা যেমন আমাদের এখানে টাকা, ওদের এখানে রুপিয়া, এটা যেন এক্সচেঞ্জ করা যায়, বা ওদের এখানে রুপি আমাদের এখানে রুপি, এটাও চলতে পারে, কোনো অসুবিধা নাই। এটা উনি বললেন। দেশ চলার জন্য দেখো প্রথমে বলছে সরকার কেমন হবে, তারপরে বলছে কোন সরকারের ক্ষমতা কেমন থাকবে, তারপরে এখানে বলা হইলো ওই রাষ্ট্রের মুদ্রা কেমন হবে। আর চতুর্থ দফা এসে বলা হলো খুব ইন্টারেস্টিং একটা কথা, রাজস্ব কর এবং শুল্ক সংক্রান্ত ক্ষমতা। চতুর্থ দফায় বলা হলো যে প্রদেশগুলো কোথা থেকে কত টাকা ট্যাক্স নিবে, কোথা থেকে কত টাকা রাজস্ব নিবে, এটা প্রদেশের এখতিয়ার। অর্থাৎ পূর্ব পাকিস্তান কোন জায়গা থেকে কত টাকা ট্যাক্স কালেকশন করবে এটা পূর্ব পাকিস্তানের বিষয়, এটা পশ্চিম পাকিস্তান নাক গলাবে না। কেন্দ্রীয় সরকার এখানে কিছু বলবে না, কারণ কেন্দ্রীয় সরকারের হাতে তো তিন বাহিনী আর পররাষ্ট্রনীতি, বাদ বাকি ক্ষেত্র তো আমার হাতে থাকবে। কেন্দ্রীয় সরকার যেগুলো দেখা সেগুলো দেখবে, আর যতগুলো প্রদেশ আছে সব প্রদেশ তারটা দেখবে। অর্থাৎ আমাদের কথা হলো অন্য প্রদেশ তাদেরটা দেখুক, আমরা আমাদেরটা বুঝে পাইলেই হইল। বুঝছো কিনা? অর্থাৎ আমার রাজস্ব আমার, আমার শুল্ক আমার। আমি যদি আমদানি রপ্তানি করি সেটা আমার, তুমি যদি আমদানি রপ্তানি করো সেটা তোমার। এই যে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। এখানে বলা হলো ধরো আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণে পাট রপ্তানি করি, আর ওরা প্রচুর পরিমাণে মনে করো কিসমিস রপ্তানি করে। ধরো পশ্চিম পাকিস্তানে কিসমিস উৎপাদিত হয়, আমার এখানে পাট হয়। তো পঞ্চম দফায় এসে বলা হলো পূর্ব পাকিস্তান যা রপ্তানি করবে এই টাকা তার, পশ্চিম পাকিস্তান যা রপ্তানি করবে ওই টাকা তার। পূর্ব পাকিস্তান কার সাথে বাণিজ্য করবে এটা তার ব্যাপার, আপনারা কার সাথে বাণিজ্য করবে এটা তার ব্যাপার। অর্থাৎ বাণিজ্য বিষয়ক ক্ষমতার আলাদা হয়ে গেল। দ্যাট মিনস আমার টাকা আমার, তোমার টাকা তোমার। পাশাপাশি এখানে একটা চমৎকার কথা বলা হলো এই মর্মে, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। কেন্দ্রীয় সরকার চলার জন্য টাকার দরকার হবে, কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহ করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদেশগুলো দিয়ে দেবে। মানে ধরো কোন এক ভদ্রলোকের 4টা ছেলে, তো 4 ছেলে আলাদা তাদের সংসার, বাবা বলে দিলেন এরকম যে তোমরা আলাদা, এখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে কোটিপতি হও, কোনো অসুবিধা নাই। আমি আর তোমার আম্মা আমাদেরকে প্রতি মাসে প্রত্যেকে 20,000 করে দিয়ে দিবা, 4 ছেলে 4 করে 80,000। ব্যাপারটা এরকম। কেন্দ্রীয় সরকার হলো এখানে বাবার মতো, সে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, সেন্ট্রাল যে ডিফেন্স আছে, সেনা নৌ বিমান বাহিনী আছে এটা দেখবে, ফরেন পলিসিগুলো আছে, বিদেশে তার মিশন থাকবে, এম্বাসি থাকবে, হাই কমিশন থাকবে, এগুলোর খরচ আছে। তো কেন্দ্রীয় সরকারকে প্রদেশগুলো সেই টাকাটা নির্দিষ্ট হারে প্রতি বছরে দিয়ে দিবে। বুঝছো? এটা প্রস্তাব করা হলো।
বলা হইলো এভাবে যে রাজস্ব, কর, শুল্ক এই ক্ষমতাগুলো থাকবে প্রদেশের হাতে। যে প্রদেশ যত টাকা আয় করতে পারে এটা তার। বৈদেশিক বাণিজ্য সেটাও তার। তবে কেন্দ্রকে ব্যয় নির্বাহ করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদেশগুলো দিয়ে দেবে। এখন তোমরা আমারে বোঝাও, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে প্রতি বছর কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের ডিল হওয়ার কথা কয়বার? বলো তো, কয়বার ডিল হওয়ার কথা? যদি 6 দফা বাস্তবায়ন হয়ে যায়, যা যা বলা হয়েছে, তাহলে কি কেন্দ্রীয় সরকারের সাথে প্রতি বছর বারবার ডিল হবে, বারবার বসতে হবে, বারবার তর্কাতর্কি হবে? হবে কয়বার হবে বলো দেখি, কার বুদ্ধি কতটুকু? কথা বুঝতে পারছো? কয়বার হইতে পারে? কেন্দ্রীয় সরকার বা পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের বছরের ডিল বারবার হবে, বারবার বসবো, তর্কাতর্কি করব? হুম, একবার। ইয়েস, সামান্তা সবার আগে বলছে একবার। কোন সময় বলো? বাজেট নির্ধারণ করার সময়। অর্থাৎ বছরে একবার সব প্রদেশের সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট বসবেন, অর্থাৎ বাবা বসবে তার সন্তানদের সাথে, এই টাকা দাও, প্রত্যেকের টাকা বুঝাই দাও, তাই না? এখন কেন্দ্রীয় সরকারের সাথে যদি আমার একবার ডিল করতে হয়, তাহলে সারা বছরের জন্য আমার তো তার সাথে কোনো লেনদেন নাই। সো আমারটা আমার কাছে, তারটা তার কাছে। আমার টাকা আমার, তার টাকা তার। আমার টাকা তার না, তার টাকা আমার না। তাহলে দেখো সংসার আস্তে 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 দেখো দূরের দিকে আসতেছে না? তো দূরের দিকে আসলে তো সংঘর্ষ কমে, মনোমালিন্য কমে, তাই না? মন খারাপ করার কথা, ব্যাপারটা কমে। যত দূরে থাকলাম তত ভালো থাকলাম, দেখলাম না, ভুগলাম না। কথা বুঝছো? এই হলো সেই সিস্টেম। বলা হলো বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতাটা, যদি পূর্ব পাকিস্তান কোনো কিছু রপ্তানি করে টাকা আয় করে সেটা তার, পশ্চিম পাকিস্তান যা করবে এটা তার। পূর্ব পাকিস্তান কোথায় কোথায় রপ্তানি আমদানি রপ্তানি করবে এটা তার ব্যাপার, এটা আপনি করে দেবেন না। আপনি কোথায় করবেন আপনার ব্যাপার, আমি করে দেবো না। আর এখানে এসে বলা হলো একটা চমৎকার কথা, বলা হলো আঞ্চলিক সেনাবাহিনী গঠনের কথা। আঞ্চলিক সেনাবাহিনীর ক্ষেত্রে ফুল বাহিনী না, বলা হয়েছিল আধা সামরিক বাহিনী। একটা প্যারামিলিটারি আধা সামরিক বাহিনী গঠন করা হবে, অর্থাৎ যতগুলো প্রদেশ সবারই একটা আধা সামরিক আঞ্চলিক বাহিনী থাকবে। কেন? এখন আমার প্রদেশ যদি বাহিনী চান্স বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে তো সেন্ট্রাল ফোর্স আইসা আমাকে সাপোর্ট দিতে দিতে আমার এত ভর্তা বানায় ফেলাবে। তাহলে আমার একটা ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য একটা বাহিনী লাগবে না? ওই বাহিনীটাই হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স আমি রাখবো। সেন্ট্রাল ফোর্স তো থাকবে আমি রাষ্ট্রের অংশ হিসাবে, বাট আমার একটা আধা সামরিক বাহিনী নিতান্তই আমার প্রদেশের জন্য আমি তৈরি করে রাখবো, ইমার্জেন্সি সাপোর্টের জন্য। ওই ইমার্জেন্সি সাপোর্টের আধা সামরিক বাহিনী দেখে ওরা ভয় পেয়ে গেছে। কেন? কারণ আধা সামরিক বাহিনী মানে হচ্ছে, ধরো আমাদের বিজিবি, সামরিক বাহিনীর অর্ধেক ট্রেনিং তাদের আছে, আর অর্ধেক ট্রেনিং দিলেই তারা সামরিক বাহিনীতে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখন বলো, আধা সামরিক বাহিনীকে যে কোনো সময় সামরিক বাহিনীতে রূপান্তর করা সম্ভব কিনা? সম্ভব। বাকি ট্রেনিং দিলেই তারা আর্মি হয়ে যাবে। কারণ পশ্চিম পাকিস্তান ভয় পাইলো যে যদি পূর্ব পাকিস্তান প্রাদেশিক অংশ হিসাবে, ফেডারেশন হিসাবে আধা সামরিক বাহিনী গঠন করে, যে কোনো সময় তারা এটাকে সামরিক বাহিনীতে রূপান্তর করে ফেলবে। অথবা তলে তলে যদি সেটা করেই ফেলে, চোরেমন পুলিশ পুলিশ, এমন কিছুদিন পরে তারা যদি ঘোষণা দেয় যে আমরা স্বাধীন, তাদের তো অলরেডি বাহিনী তারা তৈরি করে ফেলাবে, তখন কি হবে? তখন তারা এটা মানলো না, সিম্পলি তারা এটাকে প্রত্যাখ্যান করলো। তারা বললো যে না, শেখ মুজিব সহ পূর্ব পাকিস্তানের নেতারা পাকিস্তানকে ভাঙবার ষড়যন্ত্র করতেছে, তাদের উদ্দেশ্য ভালো না, তাদের উদ্দেশ্য মহা খারাপ, তারা পাকিস্তানকে ভাঙতে চায়। এই কথা বলে তারা 6 দফাকে প্রত্যাখ্যান করলো। অথচ এই 6 দফাকে পূর্ব পাকিস্তানের মানুষ গ্রহণ করলো। শুধু গ্রহণই করলো না, এটাকে বলা হয় যে আমাদের বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় এটাকে। এখন ম্যাগনা কার্টা কেন বলা হয় এটাও তার একটা কথা। ম্যাগনা কার্টা হচ্ছে 1215 সালে ইংল্যান্ডের একটা লিখিত দলিল। রাজা জন এবং সাধারণ মানুষের মধ্যে একটা লিখিত চুক্তি হয়েছিল, ম্যাগনা কার্টা চুক্তি নামে। রাজা জন বেড়াইতে গেছিল একটা দ্বীপে, রানীমেড নামের একটা সারে, রানীমেড কিছু দ্বীপ আছে, এই রানীমেড অনেকগুলো দ্বীপ, তার একটা ছোট্ট দ্বীপ হলো সারে। এই সারে দ্বীপে বেড়াইতে গেছিল রাজা জন। শোনো কাহিনীটা ইন্টারেস্টিং। তো রাজা জন গেছে বেড়াইতে, পাবলিক তার ওই জায়গায় আটকাইছে, আটকায় বলছে যে আঙ্কেল আপনি এখানে স্বাক্ষর দেন, নইলে একেবারে আপনার মেরে ফেলামো। তো আঙ্কেল বিপদে পড়ে স্বাক্ষর দিছে ওই দলিলে। প্রশ্ন দলিলে কি লেখা ছিল? তখন ইংল্যান্ডে একটা খুব বাজে কালচার ছিল, বলা হয়তো সাধারণ মানুষের কোনো প্রতিষ্ঠিত অধিকার নাই, আর রাজা বা রানী সমস্ত সমস্ত অভিযোগের ঊর্ধ্বে।
অর্থাৎ কিং অথবা কুইন যিনি হবেন তিনি কোনো আইন কানুনের আওতায় পড়েন না, আর সাধারণ মানুষের অধিকারের কোনো স্বীকৃতিই ছিল না। এই জিনিসটার প্রতিবাদ ছিল ম্যাগনা কার্টা দলিলে। ওখানে লেখা হয়েছিল আজকে থেকে আপনাদের ক্ষমতা সীমিত করা হলো আর সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা দেওয়া হলো। ওই দলিলের নাম ম্যাগনা কার্টা দলিল। বুঝতে পারছো? যে দলিলে রাজা জনকে জোর করে সাধারণ পাবলিক আটকায় স্বাক্ষর দিতে বাধ্য করে। তাহলে ম্যাগনা কার্টা দলিলটা তো পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষের অধিকারের দলিল নিঃসন্দেহে। এজন্য এই যে 6 দফা যেখানে সমস্ত কিছু ছিল, শাসনতান্ত্রিক কাঠামোর কথা ছিল, ক্ষমতার কিভাবে বন্টন হবে সেটা ছিল, মুদ্রা কেমন হবে এটা ছিল, রাজস্ব শুল্ক সংক্রান্ত ক্ষমতার কথা ছিল, বৈদেশিক বাণিজ্য সহ আঞ্চলিক সেনাবাহিনী গঠন, অর্থাৎ একটা রাষ্ট্র প্রপারলি অপারেট করার জন্য যা যা দরকার সবকিছু জায়গায় দিয়ে দেওয়া হয়েছিল এবং সাধারণ মানুষের পক্ষে এই বক্তব্যটা ছিল। এই জন্য এটাকে পরবর্তীতে বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয়েছে। এখন বলো এই কথা ওরা মানবে? মানলো না। এবং তারা বললো শেখ মুজিব বাড়াবাড়ি করে জেলে ঢুকাও, ঢুকালে পরবর্তীতে জেলে। এবং এই পরবর্তী আন্দোলনগুলো আস্তে আস্তে বাড়লো। আগরতলা মামলা হইল, এই আগরতলা মামলাকে ধরে রাজবন্দীদেরকে মুক্তি এবং আইয়ুবের পতনের জন্য গণ অভ্যুত্থান আসলো। সেই গণ অভ্যুত্থান 69-এ হইল। 69-এ গণ অভ্যুত্থানের সময় আইয়ুব ক্ষমতা ছাড়ার আগে আগরতলা মামলা প্রত্যাহার করেছিলেন, সবাইকে মুক্ত করে দিয়েছিলেন 1969 সালের 22 তারিখে ফেব্রুয়ারিতে। কিন্তু শেষমেশ তিনি ক্ষমতা বাঁচাতে পারেন নাই, কারণ তাকে নামানোর জন্য পূর্ব পাকিস্তান আন্দোলন ছিল, পশ্চিম পাকিস্তানও ছিল। পরের মাসে অর্থাৎ মার্চের 25 তারিখ উনি ক্ষমতা ছেড়ে দেন। ক্ষমতা ছেড়ে দিলে ক্ষমতায় আসে ইয়াহিয়া। ইয়াহিয়া আসার পরের কাহিনী আমরা জানি, তাই না? এরপর 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। ওইটা হলো আমাদের পরবর্তী লেকচারের আলোচ্য। কথা কি বুঝতে পারছো? সো আমরা ওইটা পরের লেকচার আলোচনা করবো। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা বুঝতে পারছো কিনা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে একটু জানায় দাও। পরবর্তী ক্লাস কবে? আবার পরবর্তী ক্লাস হচ্ছে 24 তারিখ। গণ অভ্যুত্থান কি এটা যদি বুঝিয়ে বলতেন। গণ অভ্যুত্থান হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ইস্যু বা দাবিকে বাস্তবায়ন করার জন্য যদি দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, এটাকে মাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান বলে। বুঝছো? সবার মতামত যেটার উপরে থাকে, যেটাকে বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়, সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান বা রেভলিউশন। মোহাম্মদ আনিসুর রহমান, এইচএসসি 26 বাংলা একাডেমি ক্লাস মিস করি। আচ্ছা আচ্ছা আনিসুর, বুঝতে পারছি, দেখা হবে ইনশাল্লাহ। পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের ভাবতে হবে না আহমেদ রায়হান, বুঝছো? প্রশ্ন শুধু আলাদা না, বহুভাবে আলাদা হবে। উদ্ভাসের কি কি সিস্টেম আছে তুমি চিন্তাও করতে পারবে না। প্রশ্ন তোমরা যদি দুইজন পাশাপাশিও বসো, একজন আরেকজনকে দেখাইতে পারবা না। মনে করো যে তুমি প্রশ্ন মিলছে, অপশন মিলবে না, প্রশ্নই তো মিলবে না, নম্বরও মিলবে না। বহু সিস্টেম আছে। উদ্ভাস পরীক্ষার স্বচ্ছতার জন্য চমৎকার সব সিস্টেম ডেভেলপ করে রাখছে। বুঝতে পারছো? ওটা পরীক্ষা দিতে আসো, আমাদের অনেক সিস্টেমের পদ্ধতি সম্পর্কে জেনে যাবা। আগামী ক্লাস 24 তারিখে ইনশাআল্লাহ। কোশ্চেন কি অনেক হার্ড হবে? কোশ্চেন হার্ড হবে কেন? কোশ্চেন হবে তোমাদের স্ট্যান্ডার্ডে। তুমি যে ক্লাসে পড়ো এজ এ স্টুডেন্ট, ওই বিষয়টা তোমার জন্য যতটুকু তোমার যেভাবে জানা উচিত, এই জায়গার তোমার ক্যালিবার যেমন হওয়া উচিত, তোমার স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে। দ্যাটস ইট। বুঝছো? চেতনা বলতে কি বোঝায়? মানসিক বিশ্বাস বা ধারণা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে 6 দফা গুরুত্বটা বলবেন, ডেফিনেটলি অনেক গুরুত্বপূর্ণ। এটা তো আলাদা করে কিছু বলার নাই, এটা তো পরবর্তীতে আমাদেরকে উদ্দীপিত করেছে পরবর্তী সংগ্রামগুলোতে। ওকে, তো সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।